আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতি অধ্যায়ের লাস্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দ্য মোস্ট ডিমান্ডিং ক্লাস, সেটা হচ্ছে গ্রাফের ক্লাস। এই গ্রাফটা যারা আগে পড়াশোনা করেছে অনেকের কাছে মনে হয় গ্রাফ জিনিসটা খুবই এলোমেলো। আজকের ক্লাসের পর ইনশাল্লাহ কথা দিচ্ছি তুমি গ্রাফে বস হয়ে যাবা। যদি কারো কাছে মনে হয় গতির গ্রাফগুলো একটু কঠিন মনে হয়, এলোমেলো মনে হয়, এমসিকিউতে যেভাবে আসে দেখার সাথে সাথে আনসার দিতে পারি না, ইনশাল্লাহ আজকের ক্লাসের পর তোমার আর কোনো ধরনের প্রবলেম হবে না। আমাদের আজকের ক্লাসটা একটু লম্বা হতে পারে, কারণ যতক্ষণ লাগে আমরা এই গ্রাফটা শেষ করেই ছাড়বো। একেবারে যত জিনিস দরকার সব আলোচনা করব। সো প্রথমত আসি, তুমি গ্রাফ যদি পড়াশোনা করতে চাও তাহলে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ঢাল। ঢাল কাকে বলে? কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টের মানকে আমরা ঢাল বলি। এটা হচ্ছে গণিতের সংজ্ঞা। আমরা একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। মনে করো এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। একটাকে এক্স অক্ষ বলছি, একটাকে ওয়াই অক্ষ বলছি। এখন আমি এই জায়গায় একটা সরলরেখা অঙ্কন করলাম। এখন একটা ব্যাপার খেয়াল করো, এই যে সরলরেখাটা সেটা এক্স অক্ষের যে ধনাত্মক দিক তার সাথে এটা কোণ উৎপন্ন করেছে থিটা। এই যে সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ করেছে থিটা, সেই থিটার যে ট্যানজেন্ট মান হচ্ছে ট্যান থিটা, এটাকে আমরা বলি তার ঢাল। ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি। ম্যাথে যেহেতু আমরা এম দ্বারা প্রকাশ করি, এখানেও আমরা এম দ্বারা প্রকাশ করব। তাহলে আমাদের ঢাল মানে কি বলতো? ট্যান থিটা। ঢাল মানে কি বলতো? ট্যান থিটা। ঢাল মানে কি বলতো? ট্যান থিটা। এখন তাহলে আমরা আবারও বলছি, ঢাল মানে কি বলতো? ট্যান থিটা। ঢাল মানে কি বলতো? ট্যান থিটা। এবার অতীব গুরুত্বপূর্ণ কিছু জিনিসের ঢাল আমাকে খুব ভালো করে জেনে নিতে হবে। তবে তার আগে তোমাদেরকে একটু বলে নিই সরলরেখা এবং বক্ররেখার মধ্যে পার্থক্য। দেখো, এই যে রেখাটা এটা হচ্ছে একটা সরলরেখা। মনে রাখবা সরলরেখার ঢাল হচ্ছে ধ্রুবক, কারণ একটা সরলরেখা এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করেছে। কিন্তু তুমি যদি একটা বক্ররেখা নাও, মনে করো তোমাকে আমি একটা রেখা দিলাম যেটা হচ্ছে এরকম বাঁকা। এখন যদি আমি বলি এটার ঢাল কত, এটার নির্দিষ্ট কোনো ঢাল নাই। তাহলে এটার ঢাল কীভাবে বের করতে হবে? মনে রাখবা, যেই বিন্দুতে তুমি চাও ওই বিন্দুতে ঢাল বের করতে পারবা। এর মানে এখানে কিন্তু ইচ্ছা মতো পুরো রেখাটার ঢাল একটাই, বাট এখানে পুরো রেখার এক এক জায়গায় ঢাল এক এক রকম, কারণ রেখাটা এক একবার এক এক দিকে যাচ্ছে। এখন আমি যদি বলি এই বিন্দুতে ঢাল কত, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে যে কাজটা করতে হবে, এই বিন্দুতে একটা স্পর্শক টানতে হবে। আর প্রশ্ন হচ্ছে ভাই স্পর্শক কী? মনে করো এটা হচ্ছে এটা বক্ররেখা, এই বক্ররেখার এই বিন্দুতে আমি একটা স্পর্শক টানবো। এর মানে এমন একটা রেখা আমি এখানে আঁকবো যেই রেখাটা এই বক্ররেখাকে কেবলমাত্র একটা বিন্দুতে স্পর্শ করে চলে যায়। যে একটা বিন্দুতে স্পর্শ করে চলে যায় তার নাম স্পর্শক। আমার এই হাতটা মনে করে এটা হচ্ছে এটা বক্ররেখা, এটা একটা সরলরেখা, এটা এই বিন্দুকে স্পর্শ করে চলে যায়, তাহলে এই রেখাটাকে আমরা বলছি এই বিন্দুতে স্পর্শক। তাহলে আমাদের এই বিন্দুতে স্পর্শক মানে হচ্ছে এটা। আমি যদি বলি এই বিন্দুতে স্পর্শক কোনটা, এই বিন্দুতে স্পর্শক এটা। এর মানে যেই বিন্দুতে স্পর্শক বলবে ওই বিন্দু দিয়ে, শুধুমাত্র ওই বিন্দু ছাড়া অন্য কোনো বিন্দু দিয়ে কোনো রেখা যাবে না। যেই রেখাটা শুধুমাত্র ওই বিন্দু দিয়ে গিয়ে রেখাটাকে টাচ করে চলে যাবে তার নাম স্পর্শক। যেমন দেখো এই রেখাটা, এটাকে তুমি স্পর্শক বলতে পারবে না, এটার নাম হচ্ছে ছেদক। স্পর্শক মানে শুধুমাত্র একটা বিন্দুতে টাচ করে চলে যাবে। এবার বলতে পারো ভাইয়া একটা বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা যায়? একটা বিন্দুতে কেবলমাত্র একটাই স্পর্শক আঁকা যায়। তাহলে এবার একটু তুমি খেয়াল করে দেখো, এদিকে যদি আমরা একটু খেয়াল করি, যেমন মনে করো এই যে বিন্দুটা, আমি বললাম যে এই বিন্দুতে স্পর্শক। তাহলে একটু খেয়াল করো, এই বিন্দুতে যদি আমি তোমাকে স্পর্শকের কথা বলি, তাহলে এই বিন্দুতে দেখো স্পর্শ করে চলে যাচ্ছে, এটার নাম হচ্ছে এই বিন্দুর স্পর্শক। একইভাবে এই বিন্দুতে স্পর্শক আঁকতে বললে এটাই হচ্ছে এই বিন্দুর স্পর্শক। এই বিন্দুতে স্পর্শক আঁকতে বললে এটাই হচ্ছে এই বিন্দুর স্পর্শক। এর মানে প্রত্যেকটা বিন্দুর জন্য একটা একটা করে স্পর্শক আছে। এখন আমাকে যদি বলা হয় বক্ররেখার ঢাল নির্ণয় করো, তাহলে আমি কার ঢাল নির্ণয় করব? এই বক্ররেখার যেই বিন্দুতে আমি ঢাল নির্ণয় করতে চাই ওই বিন্দুতে ওই বিন্দুতে আমরা একটি স্পর্শক অঙ্কন করব। ওই স্পর্শকের ঢালটাই হচ্ছে ওই বিন্দুর ঢাল। এই রেখাটার এই বিন্দুতে স্পর্শক হচ্ছে এটা, তাহলে এই রেখাটার যে ঢাল এটা হচ্ছে এই বিন্দুর ঢাল। এই বিন্দুতে স্পর্শক হচ্ছে এটা,
তাহলে এখানে যে ঢাল এটা হচ্ছে এই বিন্দুর ঢাল। যেমন তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে গতির মধ্যে আমরা কোনো একটা বস্তুকে যদি বৃত্তাকার পথে ঘুরাই, এরকম একটা এক্সাম্পল তোমাদের বইতে আছে, হয়তো আমরা বলিনি, আজকে বলে দিই। তুমি মনে করো কোনো একটা বস্তুকে সুতা দিয়ে এভাবে ঘুরাচ্ছ। কোনো একটা বস্তুকে যদি আমি সুতা দিয়ে ঘুরাই, মনে করো বৃত্তাকার পথে কোনো একটা বস্তুকে আমি সুতা দিয়ে ঘুরাচ্ছি, এটা একটা বস্তু, সুতা দিয়ে আমি বৃত্তাকার পথে তাকে ঘুরাচ্ছি। এখন আমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে, বৃত্তাকার পথে যদি তুমি কোনো একটা বস্তুকে সুতা দিয়ে ঘুরাও এবং এমনভাবে ঘুরাবা যাতে তার প্রত্যেকটা বিন্দুতে বেগের মান একই থাকে, তাহলে আমি যদি একটা প্রশ্ন করি, ভাই বলো তো এই বিন্দুতে বেগের মান কত? আমি বললাম যে এই বিন্দুতে বেগের মান হচ্ছে 2 ms ইনভার্স 1। বস্তু যখন এখানে থাকবে তখন আমি যদি বলি বেগের মান কত, ভাই 2 ms ইনভার্স 1। বস্তু যখন এখানে থাকবে বেগের মান 2 ms ইনভার্স 1। বস্তু যখন এখানে থাকবে বেগের মান 2 ms ইনভার্স 1। বস্তু যখন এখানে থাকবে বেগের মান 2 ms ইনভার্স 1। এর মানে প্রত্যেকটা বিন্দুতে বেগের মান হচ্ছে 2 ms ইনভার্স 1। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি ব্যাগ কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, এখন আমরা আশা করি খুব ভালো করে জানি ব্যাগ হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে ব্যাগের নিশ্চয়ই একটা দিক আছে, অবভিয়াসলি দিক আছে। অ্যান্ড মনে করতে হবে বৃত্তাকার পথে কোনো একটা বস্তু যদি ঘুরে তার ব্যাগের দিকটা কোন বরাবর কাজ করে, মনে রাখবা বৃত্তের স্পর্শক বরাবর কাজ করে। তাহলে স্পর্শক কোথায়? এই বিন্দুতে স্পর্শক হচ্ছে এই বরাবর। এখন যেহেতু আমি এভাবে ঘুরাচ্ছি, এর মানে ব্যাগের দিক এই দিকে, এর মানে এই বিন্দুতে ব্যাগের মান 2, তবে ব্যাগের দিকটা এই দিকে। এই বিন্দুতে ব্যাগের মান 2, তবে ব্যাগের দিকটা হচ্ছে এই দিকে। এই বিন্দুতে ব্যাগের মান 2, তবে দিকটা হচ্ছে এই দিকে। এই বিন্দুতে ব্যাগের মান 2, দিকটা এই দিকে। এই বিন্দুতে ব্যাগের মান 2, দিকটা হচ্ছে এই দিকে। এগুলোকে আমরা বলি হচ্ছে স্পর্শক। এগুলোকে আমরা বলি কি ভাইয়া? স্পর্শক। এর মানে প্রত্যেকটা বিন্দুতে ব্যাগের দিকটা হচ্ছে স্পর্শক বরাবর। এবার যদি তোমাকে আমি একটা প্রশ্ন করি, পরীক্ষায় আমাদেরকে এখান থেকে প্রশ্ন করে, বলে যে এটাকে কি তুমি সমবেগ বলতে পারবা? উত্তর হচ্ছে না, এটাকে সমবেগ বলা যাবে না। অনেকে প্রশ্ন করে, ভাই এই যে আমি দেখতে পাচ্ছি ব্যাগের মান সব জায়গায় সেম, তাহলে তো এটা সমবেগ। ভাইয়া ব্যাগ একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি শুধুমাত্র মান সেম হলে হয় না, দিকও সেম হইতে হয়। এতদিন পর্যন্ত তুমি সরল রেখা চিন্তা করছিলা, সরল রেখায় দিক চেঞ্জ হয় না, ওই কারণে দিকের কথা তোমাকে চিন্তাও করা লাগে নাই। কিন্তু এটা কিন্তু সরল রেখা না, বক্ররেখা। বক্ররেখায় দিক কিন্তু চেঞ্জ হয়, তাহলে এক্ষেত্রে তোমাকে দিকের কথাও চিন্তা করতে হবে। তাহলে মনে রাখবা ভেক্টর রাশির ক্ষেত্রে শুধু মান সেম থাকলে হয় না, দিকও সেম থাকতে হয়। তাহলে আমাদের এখানে মান সেম থাকলেও দিক কিন্তু সেম না। তাহলে আমার এই ব্যাগ আর এই ব্যাগকে আমি সেম বলতে পারবো না। আমি এটা বলতে পারবো এই বিন্দুর ব্যাগ আর এই বিন্দুর ব্যাগ, এই দুইটা ব্যাগের মান সমান কিন্তু দিক ভিন্ন। যেহেতু দিক ভিন্ন, এই দুইটা ব্যাগ ভিন্ন। তাহলে এখানকার ব্যাগ আর এখানকার ব্যাগ কি সেম? না, ব্যাগ সেম না। ব্যাগ সেম না, ব্যাগের মান সেম। তাহলে ব্যাগ যেহেতু সেম না, এটাকে সমবেগ বলতে পারবা না। তাহলে কি বলতে পারবা? ভাই ব্যাগের মানকে আমরা কী নামে ডাকি? দ্রুতি নামে ডাকি, কারণ দ্রুতি শুধুমাত্র মান আছে, ব্যাগের মানটাই দ্রুতি। তাহলে আমি এটাকে বলতে পারবো হচ্ছে সমদ্রুতি, এটাকে আমরা বলতে পারবো সমদ্রুতি, কিন্তু সমবেগ বলা যাবে না। এবার নিশ্চয়ই আমরা খুব ভালো করে জানি সময়ের সাথে সাথে কোনো একটা বস্তুর যদি ব্যাগের পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে আমরা বলি হচ্ছে ত্বরণ। এর মানে ব্যাগের যদি পরিবর্তন হয়, এর মানে ত্বরণ আছে। ব্যাগের পরিবর্তন হচ্ছে না মানে কোনো ত্বরণ নাই। তাহলে আমাদের এখানে একটু খেয়াল করো তো, এই জায়গায় ব্যাগ আর এই জায়গায় ব্যাগ সেম না ভিন্ন? অবশ্যই ভিন্ন। তাহলে ব্যাগ যেহেতু ভিন্ন, এর মানে ব্যাগ পরিবর্তন হচ্ছে কি না? অবশ্যই হচ্ছে। তাহলে ওই ব্যাগ যদি পরিবর্তন হয়, তাহলে এটা একটা ত্বরণ আছে কি না? অবশ্যই আছে। এবং এখানকার ত্বরণটা আসলে কেন্দ্র বরাবর কাজ করে, ওই কারণে এটাকে আমরা কেন্দ্রমুখী ত্বরণ বলি। কিন্তু এটা আমাকে পড়াশোনা করার দরকার নেই, এটি ইন্টারমিডিয়েট লেভেলের পড়াশোনা, ইন্টারমিডিয়েট আমরা এটা পড়াই। তাহলে এখানে তোমাকে এটা জানতে হবে বৃত্তাকার পথে কোনো একটা বস্তুকে ঘুরালে এটা হচ্ছে সমদ্রুতি, কিন্তু এটা সমবেগ না, এটা সমবেগ না। যেহেতু সমবেগ না, এর মানে তার একটা ত্বরণ আছে। আমরা জানি সমবেগের ত্বরণের মান কত? 0। মুখস্থ রাখতে হবে, সমবেগের ত্বরণ 0। কেন? ভেরি সিম্পল, আমরা ত্বরণ এ সমান জানি b-u/t। তাহলে সমবেগ মানে কি? আদি বেগ আর শেষ বেগ কেমন? সমান। তাহলে আমরা বলতে পারি শেষ বেগও বি, আদি বেগও বি, /t। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে b-b-0। এর মানে সমবেগ মানে হচ্ছে ত্বরণ সবসময় 0। ত্বরণ 0 মানে সমবেগ, সমবেগ মানে ত্বরণ 0। তাহলে আমাকে যদি বলা হয় কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে, এবার যদি বলা হয় বৃত্তাকার পথে কোনো একটা বস্তু ঘুরলে এটা কি সমদ্রুতি হবে নাকি সমবেগ হবে? উত্তর হচ্ছে সমদ্রুতি। সমবেগ বলা যাবে? যাবে না। সমবেগ যদি না হয়, এর মানে বেগের পরিবর্তন হচ্ছে। বেগের পরিবর্তন হলে কি থাকে? ত্বরণ থাকে। বৃত্তাকার পথে ত্বরণটা কোন বরাবর কাজ করে? কেন্দ্র বরাবর কাজ করে। এই ত্বরণের নাম কি ভেবে বলো তো? কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রের দিকে, ওই কারণে কেন্দ্রমুখী। এবার আসো, তাহলে আমরা
এখান থেকে যতটুকু শিখলাম এটা আগের পড়াশোনা, আমাদের মেইন টার্গেট হচ্ছে এটা। তাহলে বলো সরলরেখার ডাল কি বলো তো? নির্দিষ্ট। সরলরেখার ডাল নির্দিষ্ট, বক্ররেখার ডাল নির্দিষ্ট না। বক্ররেখার ডাল এক এক বিন্দুতে এক এক রকম। তাহলে সরলরেখার ডাল একটা নির্দিষ্ট মান, আর বক্ররেখার ডাল এক এক বিন্দুতে এক এক রকম। এর মানে বক্ররেখার ডাল বের করতে হলে তোমাকে বলতে হবে কোন বিন্দুতে ডাল তুমি বের করতে চাও। তাহলে যে বিন্দুতে আমি ডাল বের করতে চাই সেই বিন্দুতে কী আঁকতে হবে? স্পর্শক আঁকতে হবে। ওই বিন্দুতে স্পর্শকের ডালটাকে আমরা কি বলি? ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ডালটাই হচ্ছে ওই বিন্দুর ঢাল। আমি আজকে বেশি কথা বলবো, তোমাকে আমার সাথে কথা বলে বলে ক্লিয়ার করে ফেলতে হবে। তাহলে মুখস্থ করে ফেলো, বলো তাহলে ঢাল মানে কি? কোনো সরলরেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন করে তার নাম হচ্ছে ঢাল। ডালের ফর্মুলা কি বলো তো? টেন থিটা। বলো ডালের ফর্মুলা কি? টেন থিটা। আবার বলো ডালের ফর্মুলা টেন থিটা। আবার বলো, আমি শুনতে পাচ্ছি অনেকে বলছে না। ডালের ফর্মুলা কি বলো তো? টেন থিটা। এ চুমকি বলো ডালের ফর্মুলা কি? টেন থিটা। ডালের ফর্মুলা কি? টেন থিটা। তাহলে ডালের ফর্মুলা হচ্ছে টেন থিটা ভাইয়া। এবার আসো, সরলরেখার ডাল কি? ধ্রুবক বা নির্দিষ্ট। সরলরেখার নির্দিষ্ট ডাল একটাই ডাল, আর বক্ররেখার ডাল অনেকগুলা, এক এক বিন্দুতে ডাল এক এক রকম। তাহলে কোনো একটা বক্ররেখার কোনো বিন্দুতে ডাল কিভাবে বের করতে হয়? ওই বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করতে হয়। ওই স্পর্শকের ডাল যা, ওই বিন্দুতে বক্ররেখাটার ডালও তা। তাহলে আমাদের এতটুকু আমাকে বুঝতে হবে। তাহলে সরলরেখার ডাল নির্দিষ্ট আর বক্ররেখার ডাল হচ্ছে পরিবর্তনশীল। যতগুলো তথ্য বলবো প্রত্যেকটা তথ্য তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে বোর্ডে যে লেখাগুলো লিখেছি এই লেখাগুলোর মিনিং বলে ফেলছি। এবার আসো আমি তোমাকে একটু ঢালের সামনের দিকে নিয়ে যাই। তাহলে আমরা আপাতত যতটুকু পর্যন্ত পড়েছি এই এতটুকু পড়া আমাকে মাথায় সেট করে নিতে হবে, মুখস্থ করে ফেলতে হবে আমার সাথে সাথে। তাহলে আমি আবারও বলছি, বলো ঢাল কাকে বলে? কোনো সরল রেখা, কোনো রেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টের মানকে কী বলে ভাইয়া? ঢাল বলে। তাহলে ঢালের সূত্র কী বলো তো? টেন থিটা। ঢালের সূত্র কী বলো তো? টেন থিটা। এবার বলো আমাদের সরলরেখার ডাল কী বলো তো? ধ্রুবক। সরলরেখার ডাল কী বলো তো? ধ্রুবক। বক্ররেখার ডাল কী বলো তো? পরিবর্তনশীল। বক্ররেখার ডাল কী বলো তো? পরিবর্তনশীল। সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে ডাল কি? একই। বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতে ডাল কি? ভিন্ন। বক্ররেখার কোনো বিন্দুতে ডাল বের করতে হলে কী টানতে হবে? স্পর্শক টানতে হবে। কী টানতে হবে? স্পর্শক টানতে হবে। আর স্পর্শকের ডালটা কার ডাল? ওই বক্ররেখার ওই বিন্দুর ঢাল। এতটুকু মুখস্থ রাখতে হবে, মানে মাথায় সেট করে ফেলতে হবে। এই জিনিসগুলো বই পড়লে বুঝবা না, তোমাদের বই তো খুব বাজেভাবে দেওয়া। এবার আসো, আবার অনেক তথ্য নাই কিন্তু আমার লাগবে, যা যা লাগবে আমি তা পড়াবো। তাহলে আমরা আসি এবার সামনের দিকে আগাই। তাহলে আমরা মোটামুটি বুঝলাম এই যে ঢালের ডেফিনেশনটা কি সেটা বুঝলাম, আর সরলরেখা এবং বক্ররেখার ঢাল নিয়ে আমরা পার্থক্য বুঝলাম। এবার আসো আমরা বিভিন্ন লেখচিত্রের ঢালের মান নির্ণয় করব। এবার আসো আমরা ঢালের মান, মানে কোন রেখার ডালের মান কেমন সেটা নিয়ে একটু করে কথা বলি। ডালের মান কেমন? ডালের মান কেমন? যত ধরনের লেখচিত্র দরকার আমি সবগুলো নিয়ে কথা বলবো। সো তোমরা ধৈর্য ধরে শুনতে থাকো, প্রত্যেকটা সুন্দর করে নোট করে ফেলতে হবে। এটার নাম হচ্ছে ওয়াই অক্ষ, এটার নাম এক্স অক্ষ, এবং এটা হচ্ছে একটা রেখা। যত ধরনের রেখা হবে সবগুলো পড়াবো। এটার নাম ওয়াই অক্ষ, এটার নাম এক্স অক্ষ, এটা হচ্ছে একটা রেখা। এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে একটা রেখা। এরপর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে একটা রেখা। এরপর আসো এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে একটা রেখা। এরপর হচ্ছে আমাদের এটা হচ্ছে ভাইয়া ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের একটা রেখা। মোটামুটি সম্পূর্ণ গতি অধ্যায় পড়ার পর যত ধরনের গ্রাফ পাবা মোস্ট অফ দ্য টাইম তুমি এই 6টা গ্রাফের মধ্যে কমন পেয়ে যাবা। আমি বলছি না যে এর বাইরে নাই, মানে তোমাদের এসএসসি লেভেলে তুমি এই 6টার মধ্যে ইজিলি পেয়ে যাবা। এখন আমি প্রত্যেকটা নিয়ে অ্যানালাইসিস করব। প্রথমে আমি একটু করে আসি, বলো প্রথমে প্রত্যেকটা ঢাল নির্ণয় করব। এটার ঢাল কি বলো তো? আমি ঢালকে এম দ্বারা প্রকাশ করছি, ঢালকে আমি এম দ্বারা প্রকাশ করছি। তাহলে বলো তো এই জায়গায় ঢাল মানে কি বলো তো? টেন থিটা। আচ্ছা বলো তো এখানে ঢাল যদি বের করতে চাই, এই রেখাটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? 0 ডিগ্রি, কারণ সে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আমরা বলতে পারবো টেন 0 ডিগ্রি। টেন 0 ডিগ্রির মান কত? 0। এর মানে এই রেখাটার ডাল হচ্ছে 0, এই রেখাটার ডাল হচ্ছে 0। তাহলে আমরা বুঝলাম কোনো একটা রেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় মুখস্থ বলে দিবে ডাল 0, এক্স অক্ষের সমান্তরাল হলে ডাল বলে দিবে কত? 0। এবার আসো এই রেখাটা কত কোণ উৎপন্ন করে? বাই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে।
এই রেখা যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে m = tan 90। আমরা জানি tan 90-র মান হচ্ছে অসংজ্ঞায়িত। আমরা জানি tan 90-র মান হচ্ছে কি অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত এটার মান বের করা যায় না। তবে অনেক সময় এটাকে আমরা tan 90 সমান কি বলতে পারি, tan মানে কি sin বাই cos না, তাহলে tan 90 মানে কি sin 90 ডিভাইডেড বাই cos 90। sin 90-র মান হচ্ছে 1, cos 90-র মান 0। এই 1/0কে আমরা অসংজ্ঞায়িত বলি, তবে পদার্থবিজ্ঞানে এটাকে আমরা অসীম নাম ডাকি। কী নাম ডাকি বলো তো? অসীম। তাহলে আমাদের পদার্থবিজ্ঞানে অসংজ্ঞায়িত বলার দরকার নাই, হায়ার ম্যাথে তোমরা অসংজ্ঞায়িত বলবা। পদার্থবিজ্ঞানে এই রেখাটার ঢাল তুমি কি বলবা? এটা যদি পরীক্ষায় আসে তুমি বলবা এটার ঢাল হচ্ছে ইনফিনিটি, অসীম। এই রেখাটার ঢাল অসীম। যদি এটা পরীক্ষায় খুব একটা আসে না, তাও আমরা বেসিক যেহেতু পড়াচ্ছি সব বলে দিচ্ছি। তাহলে কোন একটা রেখা যদি x অক্ষের সমান্তরাল হয় ঢাল কত? 0। y অক্ষের সমান্তরাল হলে ফিজিক্সের জন্য ঢাল কত? অসীম। ফিজিক্সের জন্য ঢাল কত? অসীম। এবার আমাদের এখানে খেয়াল করো, এই রেখাটার ঢাল বের করব। এই কোণের নামটা হচ্ছে ভাইয়া থিটা। এই কোণের নাম যদি থিটা হয় তাহলে থিটার পরিচয় কি বলো? এখানে থিটা এর পরিচয় আমি যদি বলি, আমি বলবো এখানে থিটার পরিচয় হচ্ছে সূক্ষ্মকোণ। এখানে থিটার পরিচয় হচ্ছে সূক্ষ্মকোণ। হোয়াট ডাজ ইট মিন বাই সূক্ষ্মকোণ? সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোটো। অনেকে প্রশ্ন করতে পারে তো ছোটো হলে সমস্যা কি? সমস্যা নাই, ছোটো হলে তার পরিচয় জানতে হবে। তুমি যদি ক্যালকুলেটারে মারো, তুমি ক্যালকুলেটারে মারতে থাকো 1030, 1050, 1060, 1070, 80, 90, 100, 110, 120, 130, 140, মারো সবাই মারতে থাকো। মারার পর তুমি একটা খুব কমন ব্যাপার খেয়াল করবা, দেখো 90-তে তুমি আনসার পাও নাই, কারণ 90টা অসংজ্ঞায়িত। তবে আমরা ফিজিক্সের একে অসীম বলবো, ক্যালকুলেটার কখনো অসীম দেখায় না। 2 নম্বর কথা, তুমি একটা জিনিস খেয়াল করছো, 90 থেকে ছোটো যতগুলো তুমি 10-এর মান মারছো, সবসময় তুমি যে আনসারটা পাইছো আনসারটা কিন্তু পজিটিভ। আবার যখন তুমি 10 100 মারছো, 10 110 মারছো, তখন কিন্তু আনসারটা নেগেটিভ। এর থেকে তুমি কি বুঝলা? যদি থিটার মান 90 ডিগ্রি থেকে ছোটো হয় তাহলে tan থিটার মানটা কেমন আসবে? ধনাত্মক আসবে। তাহলে থিটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে tan থিটা এর মান কেমন হয় বলো তো? ধনাত্মক। tan থিটা এর মান হয় ধনাত্মক। আর tan থিটাকে আমরা ঢাল বলি। তাহলে আমরা বলতে পারি এর এটা সরলরেখা মানে তো ঢাল ধ্রুবক। এখন ঢাল ধ্রুবক এটা আমরা জানি, আমরা সরলরেখা মানে ঢাল ধ্রুবক জানি। তবে সবচেয়ে বড় কথা, ঢালের মানটা কেমন? এটার ঢালের মানটা হচ্ছে পজিটিভ, প্লাস বিই দ্বারা বোঝাচ্ছি পজিটিভ। এটার ঢাল হচ্ছে পজিটিভ বা ধনাত্মক। এর মানে আমাকে এটা মাথায় রাখতে হবে, এটার ঢাল 0, এটার ঢাল অসীম, এটার ঢাল হচ্ছে পজিটিভ। এবার একটু খেয়াল করো ভাইয়া, এই জায়গায় যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ বের করো, এই কোণটা হবে থিটা। এই থিটার মান খেয়াল করছো, এটা 90 ডিগ্রি থেকে বড়। এই কোণটা যেহেতু 90 ডিগ্রি থেকে বড়, এর মানে থিটাকে আমরা সূক্ষ্মকোণ না বলে থিটাকে আমরা বলবো হচ্ছে স্থূলকোণ। থিটাকে আমরা বলবো হচ্ছে স্থূলকোণ। আর আমরা জানি থিটা যদি স্থূলকোণ হয়, ক্যালকুলেটারে মার্কসও আশা করি, তাহলে এই tan থিটার মানটা ধনাত্মক না, এই tan থিটার মানটা কেমন হবে বাবা? ঋণাত্মক হবে। আর tan থিটার মান ঋণাত্মক মানে কি? ঢাল কেমন? ঋণাত্মক। এর মানে এই রেখাটার ঢাল হচ্ছে নেগেটিভ, এই রেখার ঢাল হচ্ছে নেগেটিভ। তাহলে আমি যদি বলি x অক্ষের সমান্তরালের ঢাল 0, y অক্ষের সমান্তরাল ঢাল 0, x অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করলে ঢাল ধনাত্মক, x অক্ষের সাথে স্থূলকোণ উৎপন্ন করলে ঢাল ঋণাত্মক। আশা করি বুঝতে পারছি। 0, অসীম, ধনাত্মক, ঋণাত্মক, এটা নিয়ে কারো কোনো অসুবিধা থাকার কথা না। কে ধনাত্মক, কে ঋণাত্মক, কে 0, কে অসীম, ঢাল 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 ঢাল। এবার আসো, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, যেটা নিয়ে তোমরা কনফিউশনে বেশি পড়ো। এখানে আমাকে আগে বলো এটা কি সরলরেখা নাকি বক্ররেখা? বক্ররেখা। এর মানে এতক্ষণ পর্যন্ত সবগুলো ছিল সরলরেখা। এর মানে এদের একটা নির্দিষ্ট ঢাল আছে, এদের সবার ঢাল ধ্রুবক। এটার ঢাল 0, এটার ঢাল ধনাত্মক, এটার ঢাল পজিটিভ। মানে পজিটিভ কোনো একটা মান হচ্ছে তার ঢাল, নির্দিষ্ট একটা মান। এটার ঢাল নেগেটিভ, নির্দিষ্ট একটা মান। কিন্তু এটা বক্ররেখা, এটা বক্ররেখা, এই দুজনের কিন্তু ঢাল কখনো আমাদের কি হবে না? নির্দিষ্ট হবে না। তাহলে কী হয় একটু খেয়াল করি। আমি যদি প্রশ্ন করি এই বিন্দুতে ঢাল কেমন, তাহলে এই বিন্দুতে একটি স্পর্শক টানতে হবে। টানতেছি, ভালো করে খেয়াল করো, টানলাম। এই বিন্দুতে একটা রেখা টানলাম, স্পর্শক রেখা। আবার এই বিন্দুতে আমি ঢাল বের করতে চাই, এই বিন্দুতে একটি স্পর্শক টানলাম। এই বিন্দুতে আমি ঢাল বের করতে চাই, এই বিন্দুতে একটি স্পর্শক টানলাম। স্যার মনোযোগ দিয়ে তুমি যদি খেয়াল করো, তুমি একটা জিনিস খেয়াল করবা, এই জায়গায় থিটা এর মান যা ছিল, এই জায়গায় থিটা এর মান আরেকটু বাড়ছে, এই জায়গায় থিটা এর মান আরেকটু বাড়ছে। এর মানে আমি বুঝলাম যেই রেখাটা, এই যে রেখাটা,
এই যে রেখাটা এরকম বাঁকা রেখা, এই রেখার ক্ষেত্রে যত সামনের দিকে যাচ্ছে থিটা এর মান তত বাড়তেছে, যত সামনের দিকে যাচ্ছে থিটা এর মান তত বাড়তেছে। আর আমরা জানি থিটা এর মান যত বাড়ে টেন থিটা এর মানও তত বাড়ে। ক্যালকুলেটারে মারি দেখো, 10 10 1 10 2 10 10 ডিগ্রি 20 ডিগ্রি 30 ডিগ্রি, যতই তুমি থিটা এর মান বাড়াবা আমাদের টেন থিটা এর মান তত বাড়বে। এর মানে আমরা বুঝতে পারছি এখানে থিটা এর মান বাড়ছে মানে ঢালের মান বাড়ছে। এর মানে এখানে ঢাল ধ্রুবক না, ধ্রুবক না সেটা সেটা ঠিক আছে, ঢাল ধ্রুবক না, তবে ঢালের একটা এখানে বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি, কখনো যদি এরকম রেখা দেখো যেটা এভাবে করে বেঁকে উঠছে, এর মানে তোমাকে বুঝে নিতে হবে এটার ডাল আস্তে আস্তে বাড়ছে, এটার ডাল আস্তে আস্তে বাড়ছে। এর মানে এখানে এম বাড়ে, আমরা বলতে পারি এখানে এমটা কি হয়, বাড়ে। এখানে এমটা আস্তে আস্তে বাড়ে, ডাল আস্তে আস্তে বাড়ে, ডাল আস্তে আস্তে বাড়ে। এবার এখানে খেয়াল করো, এই বিন্দুতে যদি ডাল বের করতে চাই এই রেখা এটা, এই বিন্দুতে ডাল বের করতে চাইলে রেখা এটা, এই বিন্দুতে ডাল বের করতে চাইলে রেখা এটা। কম্পেয়ার করো, এই রেখাটার ক্ষেত্রে কোণের মান থিটা এটা, এখানে কোণের মান থিটা এটা, এখানে কোণের মান থিটা এটা। খেয়াল করো এই জায়গায় কোণের মান থিটা আস্তে আস্তে কমছে, এখানে কোণের মান থিটা আস্তে আস্তে কমছে। তাহলে আমি এখানে কি বলতে পারি, এই জায়গায় কোণের মান কমছে, কমছে মানে ঢালের মান কমছে। এর মানে কোনো রেখা যদি এরকম এইভাবে বাঁকে, এর মানে আমরা বুঝে নিতে পারবো তার ডাল আস্তে আস্তে কী হয়, কমে। তাহলে আমরা বলতে পারবো এখান থেকে এম এর মান কমে, এখান থেকে এম এর মান কমে, এখান থেকে এম এর মান কমে। তাহলে আমি আবারও বলছি এই জায়গায় তাহলে ঢাল যদি আমাদের এক্স অক্ষের সমান্তরাল, রেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে ঢাল কী হবে, ইয়া 0 হয়। ওয়াই অক্ষের সমান্তরাল ক্ষেত্রে ঢাল আমরা কী ধরে নিচ্ছি, অসীম ধরে নিচ্ছি। যদি আমার কোনো একটা সরলরেখা এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে ডাল ধ্রুবক এবং সেই মানটা ধনাত্মক, এক্স অক্ষের সাথে স্থূলকোণ উৎপন্ন করলে ডাল ধ্রুবক এবং সেই ডালটা ঋণাত্মক। যদি কোনো একটা রেখা এভাবে বাঁকে বা এভাবে বাঁকে, আমরা এই দুইটার পার্থক্য বুঝি না, একেবারে ক্লিয়ার পার্থক্য বুঝাই দিলাম। এভাবে বাঁকা মান হচ্ছে তার ঢালের মান আস্তে আস্তে বাড়ছে, আর এভাবে বাঁকা মান হচ্ছে তার ঢালের মান আস্তে আস্তে কমছে। তাহলে এখানে হচ্ছে ঢাল এম বাড়ে, এখানে হচ্ছে ঢাল এম কমে। তাহলে আমাকে এই 6টার টার্ম একেবারে মাথায় সেট করে নিতে হবে। তাহলে তোমরা আবার বলো, এক্স অক্ষের সমান্তরাল মানে ঢাল 0, ওয়াই অক্ষের সমান্তরাল মানে ঢাল অসীম, সরল রেখা ধনাত্মক কোণ উৎপন্ন, সূক্ষ্মকোণ উৎপন্ন করলে ঢাল ধনাত্মক, স্থূলকোণ উৎপন্ন করলে ঢাল ঋণাত্মক। রেখা যদি এভাবে করে উঠে তাহলে আমরা বুঝবো ঢাল আস্তে আস্তে বাড়ে, আর রেখা যদি এভাবে করে উঠে ঢাল আস্তে আস্তে বাড়ে, আর রেখা যদি এভাবে যায় এর মানে ঢাল আস্তে আস্তে কমে। তাহলে আমরা মোটামুটি এতটুকু বুঝলাম কখন ঢালের মান কেমন হয় সেটা নিয়ে আমরা একটু বুঝলাম। এখন আরেকটা কথা এখানে না বললেই নয়, এখানে তোমাকে তো আমি যে কোনো গ্রাফ যখন তুমি অ্যানালাইসিস করবা দুটো জিনিস অ্যানালাইজ করবা। মানে আমাদেরকেও পরীক্ষা অনেক সময় বলে যে একটা গ্রাফ দিয়ে বলে যে এই গ্রাফের জন্য নিচের কোন তথ্যটি সঠিক, অথবা কোনো একটা তথ্য দিয়ে বলে এটার গ্রাফ নিচের কোনটি, আমরা অনেক কনফিউজড হয়ে যাই। সো তোমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে ঢাল, ঢাল অলরেডি বলে ফেলছি, এর ঢাল দিয়ে মোটামুটি 90% প্রশ্নের আনসার শেষ। আর একটা হচ্ছে ওয়াই অক্ষ, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ মানে ওয়াইয়ের মান, ওয়াইয়ের মান, আর একটা হচ্ছে ওয়াইয়ের মান। আচ্ছা বলো তো এই গ্রাফে এই বিন্দুতে ওয়াইয়ের মান যা, এই বিন্দুতে এই বিন্দুতে এই বিন্দুতে খেয়াল করছো ওয়াইয়ের মানটা কিন্তু, ওয়াই মান হচ্ছে এটা, ওয়াইয়ের মান বাড়ছেও না কমছেও না, ওয়াইয়ের মান নির্দিষ্ট। এর মানে আমি এখানে বলতে পারি এখানে যেরকম M0 একইভাবে এখানে হচ্ছে ওয়াইটা ধ্রুবক। খেয়াল করছো এখানে ওয়াইয়ের মানটা ধ্রুবক, এখানে ওয়াইয়ের মানটা ধ্রুবক। তাহলে আমাদের দুই দিকে তাকাইতে হবে। এখন থেকে আমাকে যদি জিজ্ঞেস করো এই গ্রাফের পরিচয় কি, এটা ডাল 0 এবং এখানে হচ্ছে ওয়াইয়ের মান ধ্রুবক। এই গ্রাফের পরিচয় কি, এখানে ডাল অসীম এবং বলো তো এখানে ওয়াইয়ের মান, এখানে ওয়াইয়ের মান, এখানে ওয়াইয়ের মান, এখানে ওয়াইয়ের মান সেম না, এর মানে এখানে ওয়াই হচ্ছে অসংখ্য, এখানে ওয়াই হচ্ছে অসংখ্য, ওয়াইয়ের মান ধ্রুবক না, ওয়াইয়ের মান পরিবর্তনশীল। এখানে ওয়াই হচ্ছে পরিবর্তনশীল, যদিও এটা আমাদের লাগে না, এখানে ওয়াই হচ্ছে আমাদের পরিবর্তনশীল, তাও আমরা পড়াই দিচ্ছি একসাথে। এবার আসো এখানে একটা জিনিস খেয়াল করো তো, এখানে যতই তুমি ডান দিকে যাচ্ছ ওয়াইয়ের মান এই বিন্দু এই বিন্দু এই বিন্দু, খেয়াল করো তো আস্তে আস্তে ওয়াইয়ের মানটা এখানে এতটুকু, এখানে এতটুকু, এখানে এতটুকু, এর মানে ওয়াইয়ের মান আস্তে আস্তে কী হচ্ছে, বাড়ছে। এর মানে আমি এখানে একটা কথা বলতে পারবো ওয়াই বাড়ে, দেখে দেখে বোঝা যাচ্ছে উপরের দিকে উঠছে মানে ওয়াইয়ের মান বাড়ে। এবার আসো এখানে শুরুতে এখানে ছিল, একটু পরে এখানে, একটু পরে এখানে, একটু পরে এখানে, তাহলে বলো তো এখানে ওয়াইয়ের মান ছিল এতটুকু, এখানে ওয়াইয়ের মান এতটুকু, এখানে ওয়াইয়ের মান এতটুকু, ওয়াই কি বাড়ে না কমে, ওয়াই কমে, এখানে ওয়াইয়ের মান আস্তে আস্তে কমতেছে। এবার বলো এখানে ঢাল বাড়ে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওয়াই কি বাড়ে না কমে, দেখো এই বিন্দুতে ওয়াই এতটুকু,
এই বিন্দুতে ওয়াই এতটুকু, এর মানে ওয়াইয়ের মানটা আস্তে আস্তে কী হয়েছে, বাড়ছে। এর মানে এখানে ওয়াই বাড়ে, ঢালও বাড়ে, ওয়াইয়ের মানও বাড়ে। আবার এখানে একটু খেয়াল করো, এই বিন্দুতে ওয়াই এতটুকু, এই বিন্দুতে ওয়াই এতটুকু, এর মানে এখানেও ওয়াই বাড়ে, এখানে এম কমলেও ওয়াই বাড়ে। তাহলে আসলে সত্যিকার অর্থে এই যতটুকু কথা বললাম, এই কথা এতটুকু কথা যদি তুমি আসলেই বুঝতে পারো এবং মনে রাখতে পারো, ট্রাস্ট মি, তোমার গ্রাফের সকল গ্যাঞ্জাম শেষ। আমি এখন খালি এগুলোকে অ্যাপ্লাই করে করে তোমাকে দেখাই দিব কিভাবে তুমি পরীক্ষায় যে কোনো গ্রাফের সিদ্ধান্ত নিতে পারবা। তাহলে আসো, আমি যদি এখন তোমাকে বলি এই সবগুলা গ্রাফের পরিচয় দাও, মুখস্থ পরিচয় দিবা, তাহলে আমি মুছে দিচ্ছি, তুমি তোমার মাথা থেকে আনসার দিবা, আমার সাথে সাথে মাথা থেকে আনসার দিবা। তাহলে এবার আমি তোমাকে দুইটা একসাথে জিজ্ঞেস করব। তাহলে আমি 3বার প্রশ্ন করব, 3বার। প্রথমে প্রশ্ন করবো আবার আগের মতো, ঢাল বলো, এক অক্ষের সমান্তরাল মানে ঢাল কত, 0। এটার ডাল কত বলো তো, এই যে দেখে দেখে আমার হাত থেকে বলো, এটার ডাল কত, অসীম। এটার ডাল কেমন, ধনাত্মক। এটার ডাল কেমন, ঋণাত্মক। এবারে বলো, এভাবে মানে কি ডাল আস্তে আস্তে বাড়ে, আর এভাবে মানে ডাল আস্তে আস্তে কমে। এবার ওয়াইয়ের কথা বলবা, এটা মানে কি ওয়াই ধ্রুবক, এটা মানে কি ওয়াই ধ্রুবক, এটা মানে ওয়াই আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। তবে এটা হচ্ছে ওয়াই এর মানটা আস্তে আস্তে বলি না, হঠাৎ করে চেঞ্জ হয়। এটা নিয়ে কিন্তু বাকবিতণ্ডা আছে, অতএব এটা নিয়ে বেশি মারপিট করার দরকার নেই। এটা নিয়ে আসো, এটার ক্ষেত্রে ওয়াইয়ের মান আস্তে আস্তে কী হচ্ছে, বাড়তেছে। যদি এভাবে হয় ওয়াইয়ের মান আস্তে আস্তে কমতেছে। যদি আমরা এভাবে বলি ওয়াইয়ের মান আস্তে আস্তে বাড়ছে। যদি আমি এভাবে বলি এরপরে ওয়াইয়ের মান আস্তে আস্তে বাড়ছে। এবার যদি আমি দুইটা একসাথে বলি, বলো এটার জন্য ঢাল বলবা, ওয়াই বলবা, বলো ঢালের মান কত, 0, ওয়াইয়ের মান নির্দিষ্ট। এবার বলো এটার জন্য ঢালের মান ইনফিনিটি, ওয়াইয়ের মান যে কোনো কিছু। এবার আসো এটার জন্য হচ্ছে ঢালের মান ধনাত্মক, ওয়াইয়ের মান আস্তে আস্তে বাড়ে। এটার জন্য ঢালের মান ঋণাত্মক, ওয়াইয়ের মান আস্তে আস্তে কমে। এটার জন্য ঢালের মান আস্তে আস্তে বাড়ে, আর ওয়াইয়ের মান কেমন বলো তো, আস্তে আস্তে বাড়ে। এটার জন্য ঢালের মান আস্তে আস্তে কমে, ওয়াইয়ের মান আস্তে আস্তে কমে। ট্রাস্ট মি, এতটুকু ক্লিয়ার করছো মানে হচ্ছে তুমি যে কত কনফিউশন ক্লিয়ার করে ফেলতে পারবা। মানুষ যেগুলো বুঝে না সেগুলো তুমি আমি কয়েক সেকেন্ডে আনসার দিতে পারবা। তবে আমি তো তোমাকে আমার যে নিয়ম সেই নিয়ম তোমার মাথায় ঢুকাচ্ছি, কিন্তু এই নিয়ম অ্যাপ্লাই করা এখনই শিখাই নেই। এখনই থেমে গেলে তুমি ঝামেলায় পড়বা। এখন আসো, আমি আমার স্টাইলে এখন তোমাকে জিনিসগুলো শেখাবো। তবে তার আগে আসো আমরা একটু কিছু জিনিস মনে করাই দিই। এখন এগুলো তো আমরা জাস্ট অ্যাজ এ ম্যাথমেটিক্স এগুলো পড়াশোনা করেছি। এখন পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের মধ্যে এগুলোকে আমাকে আনতে হবে। সো আনতে হলে আমি প্রথমে গ্রাফের ফর্মালিটি বলি। আমরা এখন পড়াশোনা করব হচ্ছে গ্রাফের ফর্মালিটি নিয়ে। গতি অধ্যায়ের গ্রাফগুলোর যে ফর্মালিটি সেগুলো আসি। প্রথমত আসি গ্রাফের মধ্যে অনেক সময় তোমাকে বলে এটা ভার্সেস এটা, এটা ভার্সেস এটা। সো হোয়াট ডাজ ইট মিন বাই ভার্সেস? মনে রাখবা, ভার্সেস মানে হচ্ছে ওয়াই ভার্সেস এক্স, ভার্সেস মানে হচ্ছে ওয়াই ভার্সেস এক্স, অথবা বাংলায় বললে ওয়াই বনাম এক্স। তাহলে তোমাকে যদি আমি কখনো বলি এটা বনাম ওইটা, এর মানে তুমি বুঝে নিতে হবে প্রথমটা হচ্ছে ওয়াই, পরেরটা হচ্ছে এক্স। অনেক সময় আমাদেরকে অনেক স্টুডেন্ট প্রশ্ন করে, স্যার আমাকে যে বলেছে এটা বনাম এটা, কাকে এক্স অক্ষে রাখবো কাকে ওয়াই অক্ষে রাখবো? ভেরি সিম্পল, ওয়াই বনাম এক্স বলেছে মানে হচ্ছে এই মানে ভার্সেস মানে হচ্ছে ভার্সেস বা বনাম মানে হচ্ছে সবসময় ওয়াই বনাম এক্স। তোমাকে যদি আমি বলি এ বনাম বি, এর মানে আমি যদি তোমাকে পরীক্ষায় বলি এ বনাম বি, এর মানে তোমাকে যে কাজটা করতে হবে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এ বসবে ওয়াই অক্ষে, বি বসবে এক্স অক্ষে, এটা হচ্ছে প্রাইমারি নিয়ম। তাহলে যদি কখনো বনাম দেওয়া থাকে, প্রথমে যেটা থাকবে সেটা ওয়াই অক্ষে, সেকেন্ডে যেটা থাকবে সেটা এক্স অক্ষে। এবার আসো ভাই এর পরের থিম হচ্ছে আমাদের গতি অধ্যায়ের যে গ্রাফগুলা। সাধারণত গ্রাফগুলোকে আমি 3টা ভাগে ভাগ করতে পারি, বাট এর বাইরেও আমরা চাইলে অনেক গ্রাফ আঁকতে পারি, দেখাবো, টেনশন নাই। প্রথমে আসো বেসিক গ্রাফে। গতি অধ্যায়ের গ্রাফগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে এস ভার্সেস টি, 2 নম্বরটা হচ্ছে ভি ভার্সেস টি, 3 নম্বরটা হচ্ছে এ ভার্সেস টি। তাহলে এই 3টাকে যদি ভাইয়া আলাদা করি তাহলে তোমরা আমাকে আনসার দাও। বলো আমাদের এখানে ওয়াই অক্ষে কে থাকবে বলো তো, তোমরা বলো, আমি শুনতে পাচ্ছি। বলো ওয়াই অক্ষে কে বসবে ভাইয়া, চিল্লাই বলো। ওয়াই অক্ষে কে বসবে? এস, সাবাস। বলো এক্স অক্ষে কে বসবে? টি। ওকে ফাইন। তাহলে বলো, এই চুমকি বললো ওয়াই অক্ষে কে বসবে? ভি, এক্স অক্ষে টি। গুড। এবার ওই মিস্টার রহিম তুমি বলো, ওয়াই অক্ষে কে বসবে? এ, এক্স অক্ষে টি। ওকে ফাইন। তাহলে আসো আমরা বুঝলাম আমাদের গতি অধ্যায়ের মধ্যে 3টা গ্রাফ আছে।
একটা হচ্ছে সরণের জন্য, একটা হচ্ছে বেগের জন্য, একটা হচ্ছে ত্বরণের জন্য। সবগুলোকে সময়ের সাপেক্ষে আলোচনা করা হয়। এই সরণের জন্য, বেগের জন্য, ত্বরণের জন্য এস ভার্সেস টি, বি ভার্সেস টি, এ ভার্সেস টি বলা হয়। তাহলে এক্ষেত্রে এস ভার্সেস টি বলা মানে হচ্ছে এদিকে এস এদিকে টি, বি ভার্সেস টি বলা মানে হচ্ছে এদিকে বি এদিকে টি, এ ভার্সেস টি বলা মানে হচ্ছে এদিকে এ এদিকে টি। এবার তোমাকে আমি কিছু বেসিক প্রশ্ন করি, দেখি তোমরা পারো কি না। আমরা সরণকে প্রকাশ করি হচ্ছে এস দ্বারা, বেগকে প্রকাশ করি বি দ্বারা, তারপর হচ্ছে ত্বরণকে প্রকাশ করি এ দ্বারা, সময়কে প্রকাশ করি টি দ্বারা। প্রশ্নের আনসার দাও। যদি তোমাকে ভাইয়া বলি, বলো সরণকে সময় দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় বলো তো? সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনকে কি বলে? বেগ বলে। গুড। এবার বলো বেগকে সময় দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় বলো তো? বেগকে সময় দ্বারা ভাগ করা মানে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন, তার নাম কি? ত্বরণ। এবার যদি বলি সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনের নাম বেগ, সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের নাম ত্বরণ। এবার প্রশ্ন করলাম সময়ের সাথে সাথে ত্বরণের পরিবর্তন, তার নাম কি? এটার নাম তোমরা জানো না, এটাকে বলা হয় জার্ক, এটাকে বলা হয় জার্ক। বাট কথা হচ্ছে এটা তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত না। অর্থাৎ তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে সময়ের সাথে সাথে ত্বরণের পরিবর্তন এর হারকে কি বলে, তুমি বলবো জানি না। নাই বলিও না, এটা আছে, কিন্তু আমরা এসএসসি লেভেলে জানি না। ইভেন এসএসসি না, এইচএসসি লেভেলেও এটা নাই। এটা অনার্স লেভেল আছে, যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে বা হায়ার লেভেলে পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তাদের জন্য। সো সোজা কথা হচ্ছে তাহলে আমরা জানি দুইটা। অতএব এটা তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলবো জানি না, জার্ক বলার কোনো দরকার নাই, তোমার সিলেবাসে নাই। তাহলে সরণকে সময় দ্বারা ভাগ করলে বেগ পাওয়া যায়, বেগকে সময় দ্বারা ভাগ করলে ত্বরণ পাওয়া যায়। দ্যাটস ইট, আর কিচ্ছু না। এখন আমি তোমাকে যদি প্রশ্ন করি, আচ্ছা বলো তো, তোমাকে যে একটু আগে শিখেছিলাম ঢাল, ঢালকে আমরা কী দ্বারা প্রকাশ করেছিলাম? এম দ্বারা। এম মানে কি ভাইয়া বলো তো? টেন থিটা। এবার ত্রিকোণমিতির সূত্র দিয়ে তুমি আমাকে বলো তো টেন থিটা মানে আমরা কি জানি? কোন একটা ত্রিভুজ যদি আমার কাছে থাকে, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা যদি থিটা হয়, তাহলে এটা হচ্ছে তার লম্ব, এটা হচ্ছে তার ভূমি, এটা হচ্ছে তার অতিভুজ। মনে রাখবা থিটা এর সাথে যেটা থাকে সেটা ভূমি, আর থিটা এর অপোজিটে যেটা থাকে সেটা লম্ব, আর লম্বা যেটা তার নাম হচ্ছে অতিভুজ। এবার তোমাকে যদি প্রশ্ন করি টেন থিটা মানে কি, তোমরা বলবো হচ্ছে ভাই টেন থিটা মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। হ্যাঁ, এটা আমরা খুব ভালো করে জানি। তবে সবসময় মনে রাখবা কোন একটা গ্রাফ যদি হয় ওয়াই ভার্সেস এক্স, কোন একটা গ্রাফ যদি হয় ওয়াই ভার্সেস এক্স, তাহলে তুমি সহজে মনে রাখবা এটার ঢাল মানে হচ্ছে ওয়াই বাই এক্স। বলো ওয়াই ভার্সেস এক্স হলে ঢাল মানে কি? ওয়াই বাই এক্স। তবে অনেকে আর ভুল ধরতে পারে এটা আসলে চেঞ্জ অফ ওয়াই ডিভাইড বাই চেঞ্জ অফ এক্স। আমার প্রয়োজন হচ্ছে না বলে আমি বলছি না, আমি সহজে বলে দিই তোমাকে ঢাল মানে হচ্ছে ওয়াই বাই এক্স। মানে কেন চেঞ্জ অফ ওয়াই চেঞ্জ অফ এক্স, এটা তোমরা হায়ার মেতেই পাবা। হায়ার মেতে তোমরা নিশ্চয়ই এরকম একটা ফর্মুলা পড়বা, এম সমান হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এর মানে ওয়াইয়ের পরিবর্তন ডিভাইড বাই এক্সের পরিবর্তন। আমরা বলছি না, আমরা সহজে বলছি এম মান হচ্ছে ওয়াই বাই এক্স, এম মান হচ্ছে ওয়াই বাই এক্স, আমাদের মনে রাখার সুবিধার্থে। তাহলে আমাকে অনেক সময় অনেকে প্রশ্ন করে, বলে যে এস ভার্সেস টি একটা গ্রাফ আছে, ওকে ফাইন, বলে যে এই গ্রাফের ডালটা কী নির্দেশ করে? আমরা অনেকে মুখস্থ করি। কেন বাপ মুখস্থ করবে কে? তুমি আমারে বলো ঢাল মানে কি? ওয়াই বাই এক্স, ওয়াই মানে এখানে কি? এস, এক্স মানে কি? টি। তাহলে এবার তোমরা বলো সরি, এবার তোমরা বলো এটা যদি এস হয়, এটা যদি টি হয়, সরণকে সময় দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়। তাহলে এটা মুখস্থ করে কি আছে? পরীক্ষা বললে এস ভার্সেস টি, এস ভার্সেস টি এর ঢালকে, গ্রাফের ঢালকে কি বলে? অনেকে টেনশনে পড়ে যায়, আরে বোকা এদিকে তাকা না, এটা বাই এটা শেষ, এটা বাই এটা ঢাল, এটা বাই এটা ঢাল, এটা বাই এটা ঢাল, এস বাই টি ভি শেষ। এবার বলো তাইলে আমি যদি বলি বি ভার্সেস টি গ্রাফের ঢাল কি নির্দেশ করে, তোমরা বলো এটা বাই এটা, এর মানে বি বাই টি। বি বাই টি মানে হচ্ছে আমাদের বেগকে সময় দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়? ত্বরণ পাওয়া যায়। তাহলে আমার পরীক্ষা প্রশ্ন করে সরণ এস ভার্সেস টি গ্রাফের ঢাল কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে। বি ভার্সেস টি গ্রাফের ঢাল কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। এবার তোমাকে বলা হলো এ ভার্সেস টি গ্রাফের ঢাল কি নির্দেশ করে, তাহলে আমরা বলতে পারি হচ্ছে এটা বাই এটা, এর মানে এ বাই টি। এবার তুমি বলো তোমার সিলেবাস অনুসারে এ বাই টি নামে তুমি কোনো কিছু পড়ছো না? পড়ো নাই। পড়ো নাই মানে হচ্ছে এটা ঢাল নাই। এর মানে তুমি দেখবা আমাদের বইতে পরীক্ষায় তোমার প্রশ্ন করবে, এটা দিয়ে বলবে ঢাল কত, এটা দিয়ে বলবে ঢাল কত, এটা দিয়ে কখনো ঢাল বলবে না, কারণ এটা ঢাল আমরা জানি না, আমরা জানি না। অতএব তাহলে আমি ঢাল নিয়ে যদি
হিসাব নিকাশ করতে চাই আমাকে দুইজনকে নিয়ে, মানে তুমি পরীক্ষায় যখন প্রশ্নের আনসার দিবা তখন দুইজন গ্রাফ আসলে তুমি সাথে সাথে ঢালের কথা চিন্তা করবা। কে কে বলো তো? সরণ আর বেগ। সরণের গ্রাফ, বেগের গ্রাফ, এই দুজনের গ্রাফে আমাকে ঢাল নিয়ে চিন্তা করতে হবে। আর এখন আমি তোমাকে একটু আগে একটা কথা বলেছিলাম, গ্রাফ দেখলে গ্রাফের পরিচয় চেনার জন্য কয়টা জিনিসের দিকে খেয়াল রাখতে হয়? দুইটা জিনিস, একটা হচ্ছে ঢাল আর একটা হচ্ছে ওয়াই। একটা হচ্ছে ঢাল আর একটা ওয়াই, একটা ঢাল আর একটা ওয়াই। ঢালের পরিচয়, ওয়াইয়ের পরিচয়, গ্রাফের কিচ্ছা খতম। তাহলে এস ভার্সেস টি যদি পরীক্ষায় আসে তুমি ঢাল থেকে অনেক সিদ্ধান্ত নিতে পারবা। আরেকটা হচ্ছে কার থেকে সিদ্ধান্ত নিবা? ওয়াই থেকে। ওয়াই মানে এখানে কি? এস। একইভাবে বি ভার্সেস টি যদি পরীক্ষায় আসে ঢাল থেকে তুমি অনেক সিদ্ধান্ত নিতে পারবা। কেমনি নিবা আমি একটু পরে দেখাচ্ছি। আরেকটা কার থেকে সিদ্ধান্ত নিবা? বি থেকে, ওয়াই অক্ষে যে আছে। এখানে ঢাল থেকে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাহলে এখানে এই ধরনের এ ভার্সেস টি যদি পরীক্ষা আসে সিদ্ধান্ত নেওয়ার জন্য একজনই আছে, কে বলো তো? ওয়াই মানে হচ্ছে এ। তাহলে আমরা এবার তোমাকে অলরেডি বুঝে গেছি আমাকে কোন সময় কি করতে হবে। তাহলে এতটুকু আমরা মাথায় রাখবো। অলরেডি একটু আগে তোমাকে আমি দেখাইছি কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, কত ধরনের গ্রাফ হয়, কোন গ্রাফে ঢালের সিদ্ধান্ত কেমন, কোন গ্রাফে ওয়াইয়ের সিদ্ধান্ত কেমন, সেটা আমরা বলেছিলাম। আবার আমি মনে করে দিচ্ছি, তোমরা বিরক্ত হয়ে যাচ্ছ আমি জানি, বিরক্ত হলে কিছু করার নাই। আমার এই ক্লাসে আমি তোমাকে বিরক্ত করতে চাই, মানে মুখস্থ করতে করতে বিরক্ত হয়ে যাবা, এরপরে আমি বুঝবো যে না আসলে বিরক্ত হচ্ছে, মানে তোমার মাথা হলে ঢুকে গেছে। তাহলে বলো কি বলেছি? আমি একটু বেশি কথা বলছি আজকে। তার রিজন হচ্ছে গ্রাফটাকে অনেকে কঠিন মনে করে, আমি চাচ্ছি তোমার কাছে এটা খুব ইজি স্মুথ হয়ে যাক। সো ঢালের আমি বলেছিলাম একটা গ্রাফে কয়টা জিনিসের কথা চিন্তা করতে হয়? দুইটা জিনিসের কথা, এটা হচ্ছে ঢালের মান, এটা হচ্ছে ওয়াইয়ের মান। আর যদি আমাদের গতির গ্রাফ আসে, গতির গ্রাফ কয় প্রকার? তিন প্রকার, সরণ, বেগ, ত্বরণ। এর মধ্যে সরণ আর বেগ যদি আসে তাহলে আমি ঢালের কথা চিন্তা করতে পারবো, কিন্তু ত্বরণ আসলে আমাদের ঢালের কথা চিন্তা করতে আমরা পারবো না। তাহলে সরণের গ্রাফ দেখলে কয়ভাবে চিন্তা করব? দুইভাবে, একটা হচ্ছে ঢাল নিয়ে আর একটা হচ্ছে ওয়াই অক্ষ মানে সরণ নিয়ে। যদি বেগের গ্রাফ আসে তাহলে আমরা কী নিয়ে চিন্তা করব? দুটো জিনিস নিয়ে চিন্তা করবো, একটা ঢাল নিয়ে আর একটা হচ্ছে ওয়াই নিয়ে। ত্বরণের গ্রাফ আসলে ঢাল নিয়ে চিন্তা করার কোনো ওয়ে নাই, চিন্তা করার ওয়ে একটা, সেটা হচ্ছে ওয়াই নিয়ে। তাহলে আমরা একটু আগে দেখেছিলাম যদি এটা হয় ঢালের মান 0, ওয়াইয়ের মান কনস্ট্যান্ট, এটা হলে ঢালের মান ইনফিনিটি, এটা আমরা আর কখনো পড়বো না, আমার লাগবে না। তাহলে এটা হলে ঢালের মান ইনফিনিটি, ওয়াইয়ের মান অসংখ্য। এটা হলে ঢালের মান পজিটিভ, ওয়াইয়ের মান আস্তে আস্তে বাড়ে। এটা মানে ঢালের মান নেগেটিভ, ওয়াইয়ের মান আস্তে আস্তে কমে। এটা মানে হচ্ছে ঢালের মান আস্তে আস্তে বাড়ে, ওয়াইয়ের মানও বাড়ে। আর এটা মানে হচ্ছে ঢালের মান আস্তে আস্তে কমে কিন্তু ওয়াইয়ের মান আস্তে আস্তে বাড়ে। এই কথাগুলো আমাকে মনে রাখলে এবার আসো ভাইয়া, তুমি আমাকে বলবা, তুমি দেখে দেখে সিদ্ধান্ত নিবা। দেখো প্রত্যেকটা গ্রাফ থেকে আমরা একটা করে অ্যানালাইসিস করব। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, মানে তুমি কি বলে আশ্চর্য হয়ে যাবে এগুলো দেখার পর। কেন মানুষ এগুলো নিয়ে প্যারা খায় আমি জানি না, যদিও কোনো বইতে আমি কখনো গুছাইতে দেখি নাই। ইনশাল্লাহ তোমাদের এসএসসি লেভেলের জন্য আমার একটা বই লেখার ইচ্ছা আছে, যদি লিখি তখন গুছানো পাবো ইনশাল্লাহ, দেখা যাক। আগে আমরা ক্লাস নিই, হ্যাঁ? আচ্ছা, আর আমাদের এমনিতেই বই না, আমাদের যে আমরা যে ক্লাস যেগুলো নিচ্ছি ক্লাসগুলোতে আমি হেভি অ্যানালাইজ করে তোমাকে নিচ্ছি। এই গতি যেভাবে পড়াচ্ছি পুরো পদার্থবিজ্ঞানী এভাবে পড়াবো। অতএব তুমি এই যে কোর্সে এনরোল করলে অল্প টাকায় এনরোল করবা, সারা বছর ক্লাস করবা, সারা বছর আমার এভাবে প্রবলেম সলভ করার জন্য, কোনো অসুবিধা নেই। সো সুযোগ মিস করার কোনো প্রয়োজন নেই, আশা করি কাজে আসবে। এবার আসো, আমরা একটা অধ্যায় দিচ্ছি কেন, গতি অধ্যায় পুরোটা ফ্রি দিচ্ছি এই কারণে, একটা অধ্যায় পুরোপুরি আমি কীভাবে পড়াচ্ছি আর তুমি কীভাবে পড়েছো। যদি তুমি আগে যেভাবে পড়েছো আর আজকে যেভাবে পড়ছো দুইটা যদি সিমিলার হয় অথবা আগেরটা বেটার হয় তাহলে তো প্রয়োজন নেই আমার এখানে আসার। যেহেতু তুমি ভালোতে আসো ভালোতে থাকো, শুধু শুধু মাইন্ড চেঞ্জ করার দরকার নেই। আর যদি তোমার মনে হয় না আমি বেটার কিছু পাচ্ছি, তাহলে তোমাকে বেটার কিছু পাওয়ার জন্য বেটার কিছু অবজার্ভ করতে হবে। আচ্ছা, আর এমনিতে যদি কোর্স নিতে চাও তাহলে আমাদের এই যে আমাদের পেজে মেসেজ দিবা, আমাদের ইউটিউবের নাম আর পেজের নাম সেম, পেজে মেসেজ দিলে হবে, অথবা এই যে কমেন্টে এবং ডিসক্রিপশানে বিস্তারিত থাকবে, সেখান থেকেও জেনে নিতে পারবো। আসো এখন আমরা শুরু করে দিই। প্রথমে হেডলাইন লিখে ফেলো, এস ভার্সেস টি। আমরা এস ভার্সেস টি নিয়ে কথা বলবো। টোটাল আমি গ্রাফ পড়বো, কিন্তু একটু আগে পড়েছিলাম 6টা, কিন্তু যেটা ওয়াই অক্ষের সমান্তরাল সেটা আমাদের লাগে না। তাহলে আমি পড়বো কয়টা? 5টা। তাহলে আমি 5টা গ্রাফ এঁকে ফেলি। একটা, 1, 2, 3, 4, 5টা গ্রাফ এঁকে ফেলতেছি। এবার আমার
এগুলো প্রত্যেকটা হচ্ছে এস ভার্সেস টি। এর মানে আমি এস ভার্সেস টি পাবো। তুমি আমার এখানে সব গ্রাফ পেয়ে যাবে, হয়তো তোমার বইতেও পাবা না। অনেকে গাইড টেড গাটাগাটি করে করে অনেক জায়গা দিয়ে খুঁজে খুঁজে বাইর করে, কিন্তু তাও সবগুলা সুন্দর মতো গুছাইতে পারে না। সো আমি যত ধরনের গ্রাফ আঁকবো, এস ভার্সেস টি এর একটা গ্রাফ এরকম হইতে পারে, 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 একটা গ্রাফ এরকম হইতে পারে। এই প্রত্যেকটা গ্রাফের পরিচয় আমাকে খুব ভালো করে জানতে হবে, প্রত্যেকটা গ্রাফের। তাহলে আসো আমি প্রত্যেকটা গ্রাফের পরিচয় দিব। আমি আশা করছি তোমার কাছে এগুলো খুব 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 বেশি সহজ মনে হবে যদি তুমি আমার স্টাইলে করতে থাকো। একটা সেকেন্ডও মিস দিবা না ক্লাসের। দেখো ভাইয়া, তুমি আমাকে দেখে দেখে বলবা। প্রথমে বলো, এই এস ভার্সেস টি যে আমরা পড়ছি, এস ভার্সেস টি গ্রাফের যে ঢাল, এই ঢালটা কী নির্দেশ করে ভাইয়া? বেগ নির্দেশ করে। এর মানে তুমি তো আর পরীক্ষায় ঢাল বলবা না, তুমি পরীক্ষায় বলবো হচ্ছে বেগ। মানে ঢাল মানে এতক্ষণ পর্যন্ত আমরা বলেছিলাম না ঢাল জিরো, ঢাল অসীম, ঢাল ধনাত্মক। তো এখানে ওই ঢাল মানেই তো বেগ। এর মানে বেগ জিরো, বেগ ধনাত্মক, বেগ ঋণাত্মক, বেগ বাড়ে, বেগ কমে, এগুলা। তাহলে আসো আমরা শুরু করি। প্রথমে আমি ঢাল নিয়ে, আমি বলেছি এস ভার্সেস টি দুইভাবে অ্যানালাইজ করবো। একটা হচ্ছে ঢাল নিয়ে, আরেকটা হচ্ছে কী নিয়ে ভাইয়া? ওয়াই নিয়ে। তাহলে ঢাল নিয়ে অ্যানালাইজ করি। ঢাল নিয়ে যদি অ্যানালাইজ করি তাহলে দেখি তোমরা আমাকে এখানে বলো আগে, এই বস্তুটার যে ঢাল, এই 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 যে রেখাটা, এই রেখাটার যে ঢাল, ঢাল কত কত বলো তো? শূন্য। তাহলে ঢাল শূন্য মানে এম ইকস টু জিরো। আমি একটু লিখে ফেলি, এখানে এম ইকস টু হচ্ছে পজিটিভ, এখানে এম ইকস টু হচ্ছে নেগেটিভ। তোমাদের মুখস্থ আছে অলরেডি। এখানে এম ইকস টু হচ্ছে বাড়ে, এখানে এম ইকস টু হচ্ছে কি? কমে। তো যেটা আমাদের এম সেটাই হচ্ছে বি, সেটাই হচ্ছে বি, সেটাই হচ্ছে বি, সেটাই হচ্ছে বি, সেটাই হচ্ছে বি। তাহলে সহজ কথায় বলতে পারছি না? এটা মানে হচ্ছে এই যে ব্যাগ জিরো, এটা মানে ব্যাগ ধনাত্মক, এটা মানে ব্যাগ ঋণাত্মক, এটা মানে ব্যাগ বাড়ে, এটা মানে ব্যাগ কমে। ওকে, আচ্ছা আসো। আর এটা সরল লেখা, এটা সরল লেখা, এটা সরল লেখা। সরল লেখা মানে হচ্ছে ডাল কি বলো তো? ধ্রুবক। তাহলে আমরা এখানে বলতে পারি এম সমান ধ্রুবক, কনস্ট্যান্ট। তাহলে এখানে এম সমান কি? ধ্রুবক, কনস্ট্যান্ট। এখানে এম সমান কি? ধ্রুবক, কনস্ট্যান্ট। এখানে এম সমান হচ্ছে কনস্ট্যান্ট না, মানে হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল মানে এম ধ্রুবক না, এখানেও এম হচ্ছে ভেরিয়েবল। আচ্ছা, অনেক কথা জেনে গেলাম। এবার আসো আমি খুব সুন্দর করে অ্যানালাইসিস করি। তাহলে তোমরা আমাকে এখান থেকে দেখে দেখে বলো। আচ্ছা বলো তো, এখানে আমাদের ঢাল মান হচ্ছে বেগ, তাহলে বেগের মান কত? ঢাল যেহেতু জিরো, তাহলে বেগের মান কত? জিরো। এর মানে আমরা এখানে বলতে পারি এখানে বস্তুর বেগ ইকুয়াল টু জিরো। আচ্ছা বলো তো, কোনো একটা বস্তুর বেগ যদি জিরো হয়, এর মানে ওই বস্তু কি চলমান, স্থির, মানে বস্তু কি চলছে না স্থির? অবশ্যই স্থির। স্থির বস্তুর বেগ শূন্য। তাহলে বেগ শূন্য মানে হচ্ছে আমরা বুঝতে পারলাম বস্তু স্থির। পরীক্ষায় প্রশ্ন করেন নিচের কোনটি স্থির বস্তুর গ্রাফ? হ্যাঁ রে বাবা, এই যে দেখে বোঝা যাচ্ছে। এর মানে এখানে বস্তুটা কেমন? স্থির। তাহলে আমাকে এখান থেকে আর কোনো কিছু বোঝার প্রয়োজন নেই, এতটুকু তথ্যই আমার জন্য যথেষ্ট। এটা দ্বারা বোঝাচ্ছে ব্যাগের মান শূন্য, এটা দ্বারা বোঝাচ্ছে বস্তু স্থির। তাহলে এটা হচ্ছে এম এর অ্যানালাইসিস শেষ। এবার হচ্ছে ওয়াইয়ের অ্যানালাইসিস। আচ্ছা ওয়াইয়ের অ্যানালাইসিস মানে কি? এখানে ওয়াই চেঞ্জ হচ্ছে না, এর মানে এখানে ওয়াই ধ্রুবক। আচ্ছা ওয়াই মানে কি? সরণ। এর মানে এখানে সরণের মান পরিবর্তন হচ্ছে না। হোয়াট ডাজ ইট মিন? মনে করো এখানে এতটুকু মনে করো সরণের মান 5 মিটার, এর মানে বস্তুর সরণ সবসময় 5 মিটার। মানে ব্যাপারটা এরকম, আমরা তো কোনো বস্তুর সরণ হিসেব করার জন্য কোনো না কোনো রেফারেন্স নিই। মনে করো আমি এটাকে রেফারেন্স নিলাম, তাহলে আমি এখানে আছি 5 মিটার দূরে। বুঝছো নি? মানে আমি এখানে দাঁড়াই আছি, এর মানে স্মরণের কোনো পরিবর্তন হচ্ছে না। স্মরণের পরিবর্তন হওয়া মানে কি? আমি এখান থেকে মুভ করব। তাহলে আর বস্তুটা তো স্থির বস্তু, স্থির বস্তুকে কোনো জায়গা থেকে মুভ করে না। এর মানে আমরা এখান থেকেও বুঝলাম সে এক জায়গায় দাঁড়াই আছে, সে এক জায়গায় দাঁড়াই আছে। এর মানে আমরা বলতে পারি বস্তুর স্মরণ হচ্ছে না, বস্তুর স্মরণ হচ্ছে না। এর মানে এই বস্তুটার কোনো স্মরণ হচ্ছে না, যেহেতু স্থির বস্তু। আশা করি এরপরে আর কোনো কিছু তোমার দরকার নেই। এবার আসে এখানে। আচ্ছা বলো তো, এখান থেকে তুমি কি বলতে পারো? এই জায়গায় তুমি বলতে পারো যে ঢাল হচ্ছে ধনাত্মক, এর মানে ব্যাগ হচ্ছে ধনাত্মক, এর মানে এটার ব্যাগ হচ্ছে ধনাত্মক, এবং এই ঢালটা হচ্ছে কি? ধ্রুবক। এর মানে এখানে ব্যাগটা হচ্ছে ধ্রুবক। আচ্ছা ব্যাগ ধ্রুবক মানে কি? ব্যাগের মান সবসময় একই। তাহলে ব্যাগের মান সবসময় একই হলে ওই ব্যাগকে আমরা কোন ব্যাগ বলি? সমবেগ বলি। এর মানে এটা হচ্ছে আমাদের সমবেগ, এটা হচ্ছে সমবেগ নির্দেশ করে। আর তোমরা একটু আগেই বলেছিলাম সমবেগের ত্বরণের মান কত? শূন্য। তাহলে পরীক্ষা যদি বলে যে এটা কী নির্দেশ করে? এটা সমবেগ নির্দেশ করে। আবার এটা ত্বরণ শূন্যও নির্দেশ করে, কারণ সমবেগ মানেই হচ্ছে ত্বরণ শূন্য, এটাকে আমি ত্বরণ শূন্যও বলতে পারি।
আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন যদি তোমাকে ভাবে বলি, বলো তো, আচ্ছা বলো তো এখানে তাহলে আমার এম এর অ্যানালাইজ শেষ। এম থেকে আমি বুঝলাম এটা সমবেগ, এম থেকে বুঝলাম এটা আর সমবেগ থেকে বুঝলাম ত্বরণ শূন্য। এবার বলো এটা দ্বারা কী বোঝাচ্ছে বলো তো, এ ওয়াই দ্বারা কী বোঝাচ্ছে? ওয়াই আস্তে আস্তে বাড়ছে, এর মানে ওয়াই আস্তে আস্তে বাড়ছে মানে কি? এর মানে সরণ সরণ বৃদ্ধি পাচ্ছে। এই সরণ বৃদ্ধি পাচ্ছে মিন্স হোয়াট? যেমন ধরো মনে করো এটা হচ্ছে আমাদের রেফারেন্স। রেফারেন্স মানে হচ্ছে ওই যে প্রসঙ্গ কাঠামো যেখান থেকে কোনো একটা বস্তুর হিসাব নিকাশ করি। মনে করো কোনো একটা বস্তু এই বিন্দুতে আছে এবং সে আস্তে আস্তে এই দিকে যাচ্ছে, সে বিতে যাচ্ছে। আচ্ছা বলো তো এখান থেকে যদি আমি হিসাব করি, এতে যখন ছিল তখন তার দূরত্ব এটা, যতই সে বিয়ের দিকে যাবে দূরত্ব বাড়তেছে না বা সরণ বাড়তেছে না? বাড়তেছে। এর মানে এটা দ্বারা আমরা বুঝতে পারছি সরণ বৃদ্ধি পাচ্ছে মিন্স হোয়াট? বস্তুটা রেফারেন্স যেখানে, ওই রেফারেন্স থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, মানে বস্তু আস্তে আস্তে দূরে যাচ্ছে, বস্তু আস্তে আস্তে দূরে যাচ্ছে, বস্তু আস্তে আস্তে দূরে যাচ্ছে। এর মানে আমরা বলতে পারি সরণ বৃদ্ধি পাচ্ছে, এর মানে হচ্ছে, এর মানে বলতে পারি বস্তু দূরে যাচ্ছে, বস্তু দূরে যাচ্ছে। আচ্ছা এবার আসেন স্যার এটা দ্বারা আমরা কী বোঝাচ্ছি? এখানে কিন্তু আমাদের সমবেগ এবং বেগের মানটা কিন্তু ধনাত্মক। হ্যাঁ, এখানে যেহেতু ঢাল ধনাত্মক, বেগের মানটা ধনাত্মক, মানে এটা নির্দিষ্ট বেগের মান ধনাত্মক একটা বেগ আছে যেটা নির্দিষ্ট। এখানেও বেগের মান নির্দিষ্ট, এর মানে এখানেও আমরা বলতে পারবো কী ভাইয়া বলো তো? সমবেগ। এখানে আমরা বলতে পারবো কি? সমবেগ। এবং এই সমবেগের ত্বরণের মান কত ভাইয়া বলো তো? 0। এবার তুমি যদি এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার চলে আসবে, সেটা বলার আগে আরেকটা জিনিস বলি। আচ্ছা বলো তো এখানে ওয়াইয়ের মান আস্তে আস্তে কী হচ্ছে? কমছে। এর মানে সরণের মান আস্তে আস্তে কমছে। অনেকে একটু টেনশনে পড়ে যাবে, সরণ কেমনে কমে? আরে বোকা, মনে করো এটা রেফারেন্স, কোনো একটা বস্তু এখানে আছে, সে আস্তে আস্তে এই দিকে আসতেছে। তাহলে বলো তো বস্তু যদি এই দিকে আসে মানে আস্তে আস্তে কাছে আসতেছে না? তাহলে বস্তু যত কাছে আসবে সরণ তত কী হবে? কমবে না? স্বাভাবিক ব্যাপার। এখানে যখন ছিল সরণ যা, আর একটু কাছে আসলো সরণ আর একটু কম, আর একটু কাছে আসলো আরও কম। এর মানে আমরা বলতে পারি সরণ হ্রাস পাচ্ছে। আমরা বলতে পারি সরণ হ্রাস পাচ্ছে। আমরা বলতে পারি সরণ হ্রাস পাচ্ছে। তাহলে সরণের মানটা হচ্ছে হ্রাস পাচ্ছে। এবার ভাই একটু খেয়াল করো, সরণ হ্রাস পাচ্ছে ঠিক আছে, এর মানে বস্তুটা আস্তে আস্তে কী হচ্ছে বলো তো? কাছে আসতেছে। আগে যেরকম বস্তু দূরে যাচ্ছে, এবার আমরা বলতে পারি বস্তু কাছে আসে, বস্তু কাছে আসে। ওকে ফাইন, তাহলে আমাদের এতটুকু বুঝলাম। এখন অনেকে আমাকে একটা প্রশ্ন করতে পারে, স্যার সব বুঝলাম কিন্তু এই জায়গায় যে আপনি বলেছেন সমবেগ এবং বেগের মানটা যে ধনাত্মক, আর এই জায়গায় সমবেগ বেগের মানটা ঋণাত্মক, এটা বুঝলাম না। ভেরি সিম্পল, তোমরা আমাকে বলো না, বিভিন্ন জায়গায় ম্যাথ করার সময় আমরা সাধারণত এটা হিসাব করি, ব্যাগেরটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা যে জিনিসটা করি, দিক যদি উল্টে যায় তাহলে আমরা মাইনাস চিহ্ন আনি। এখানে ব্যাগের মান ধনাত্মক মানে কি? ব্যাগের মান ধনাত্মক মানে হচ্ছে ধনাত্মক দিকে ব্যাগ। এখানে প্লাস দ্বারা বোঝাচ্ছে দিক ধনাত্মক, আর এখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে দিক ঋণাত্মক। তো ঠিকই তো বুঝতে পারছো, এখানে বস্তুটা দূরে যাচ্ছে মানে ধনাত্মক দিকে যাচ্ছে, আর এখানে বস্তুটা কাছে আসতেছে মানে উল্টা দিকে না? এই যে এখানে ব্যাগের দিক আর এখানে ব্যাগের দিক কি উল্টা, এটা বোঝানোর জন্য মাইনাস চিহ্ন আসছে। যদি আমি দুইভাবে অ্যানালাইজ করলে হয়ে যাচ্ছে। এখানে আসো তো ভাইয়া কী হচ্ছে বলো? এখানে এম কি হয়? বাড়ে। এর মানে এটাকে আর সমবেগ বলা যাবে না, কারণ এখানে ব্যাগের মানটা আস্তে আস্তে কী হয়? বাড়ে। এর মানে আমরা বলতে পারি ব্যাগ কী হয় বলো তো? ব্যাগ বৃদ্ধি পায়। এবার তুমি বলো তো সময়ের সাথে সাথে ব্যাগ বৃদ্ধি পাইলে আমরা বলি তার এটা কী আছে বলো তো? ত্বরণ আছে। এর মানে বস্তুর ত্বরণ আছে। এবং মজার ব্যাপার হচ্ছে ব্যাগের মান এখানে বাড়তেছে, ব্যাগের মান এখানে বাড়তেছে। এই ব্যাগের মান যদি সমহারে বাড়ে তাহলে আমরা তাকে বলি সমতরণ, আর সমহারে না বাড়লে তাকে আমরা বলি অসমতরণ। কিন্তু এখান থেকে আসলে এই জায়গা থেকে এটা ক্লিয়ারলি আইডিয়া পাওয়া যায় না। তবে আমাদের সিলেবাস অনুসারে যতটুকু আছে আমরা এটাকে যে কাজটা করি, আমাদের সিলেবাস অনুসারে আমরা 2 ডিগ্রি ইকুয়েশন নিই। সেই 2 ডিগ্রি মান হচ্ছে দ্বিঘাত সমীকরণ বা পাওয়ার 2। ওই ইকুয়েশন অনুসারে যেমন আমরা এরকম একটি ইকুয়েশন পড়ি S=UT + ½ AT স্কোয়ার, তো তার গ্রাফটাও দেখতে এরকম। সেখান থেকে আমরা বলতে পারি সেটা হচ্ছে সমতরণ। ওই কারণে আমরা সহজ কথায় বলি এখানে ত্বরণ আছে এবং ত্বরণের মানটা ফিক্সড এবং এটাকে আমরা সমতরণ বলি, এটাকে আমরা সমতরণ বলি। এর থেকে আমাদেরকে মনে রাখতে হবে এটা হচ্ছে সমতরণের গ্রাফ, মানে এখানে বেগের মান বাড়ছে, আমি ধরে নিচ্ছি বেগের মানটা নির্দিষ্ট হারে বাড়ছে। তবে আরও অনেকভাবে এটাকে আঁকা যেতে পারে, মানে এটা কিন্তু এলোমেলো করে আঁকি তখন আমার অন্যরকম হতে পারতো। তোমার সেটা দরকার নেই, তোমার দরকার হচ্ছে এখানে বেগের মান বাড়ছে মানে ত্বরণ আছে, এবং সেই ত্বরণটা কেমন ত্বরণ বলো তো? সমতরণ। সেই ত্বরণটা কেমন ত্বরণ? সমতরণ। এবার যদি বলি
এখানে আস্তে আস্তে স্মরণের মান কী হচ্ছে বলো তো, স্মরণের মান আস্তে আস্তে বাড়তেছে। তো ওটা তো আমার আর বলার দরকার নেই, এখানেই বলেছিলাম স্মরণের মান আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া মানে কি, বস্তু আস্তে আস্তে দূরে যাচ্ছে, এর মানে বস্তু দূরে যাচ্ছে, বস্তু দূরে যাচ্ছে। এবার আসো এটা, এখানে বলো তো এম এর মানটা কি বলো তো, এখানে এম মান হচ্ছে বেগ, এখানে বেগটা বাড়ে না কমে, কমে, এর মানে সময়ের সাথে সাথে বেগের মানটা কমে, তাহলে বেগ কমে যায়। ভাইয়া বেগ যদি কমে যায় তাহলে আমাকে বলো বেগের পরিবর্তন হচ্ছে কি না, যে বেগ হচ্ছে, তাহলে বেগের পরিবর্তন হচ্ছে মানে ত্বরণ আছে। কিন্তু আমরা জানি ত্বরণ দুই প্রকার, আবার একটাকে আমরা বলি ধনাত্মক আর একটা ঋণাত্মক। ঋণাত্মক ত্বরণকে আমরা মন্দন বলি, মন্দন মানে সময়ের সাথে সাথে বেগের মান কমে যায়। তাহলে এখানে যদি বেগের মান কমে যায় এটাকে আমরা ত্বরণ না বলে বলি মন্দন আছে। এখন আমাকে যদি প্রশ্ন করে এটা কি সমমন্দন নাকি অসমমন্দন, আমরা আনসার দিব কি বলতো, এটা হচ্ছে সমমন্দন। এবার তোমরা আমাকে একটা প্রশ্নের আনসার দাও, এখানে স্মরণের মান আস্তে আস্তে কী হচ্ছে, বাড়ছে না, তাহলে আমরা বলতে পারি বস্তুর আস্তে আস্তে দূরে যাচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে এমন, বস্তু আস্তে আস্তে দূরে যাচ্ছে সমমন্দনে, সমমন্দনে মানে আস্তে আস্তে তার বেগটা কমছে কিন্তু সে দূরেই যাচ্ছে। লাইক এরকম আর কি, মনে করো একটা গাড়ি চলছে, হঠাৎ করে তার বেগের মানটা আস্তে আস্তে কমতে আসছে, মানে গাড়ি ব্রেক দিচ্ছে, গাড়ি ব্রেক দিচ্ছে কিন্তু তার মন্দন হচ্ছে, বাট গাড়ি তো থেমে যায়নি, তাহলে গাড়ির বেগ কম আস্তে আস্তে কমছে, মানে অতিক্রান্ত দূরত্বের মান আস্তে আস্তে, মানে দূরত্বের পরিবর্তনটা কমছে কিন্তু কথা হচ্ছে সে সামনের দিকেই যাচ্ছে থামার আগ পর্যন্ত। তাহলে আমরা মোটামুটি এতটুকু বুঝলাম, তাহলে দেখো খুব সহজে বুঝে গেলাম, এটা হচ্ছে সমবেগ, এটা হচ্ছে স্থির বস্তু, এটা হচ্ছে আমাদের সমবেগ নির্দেশ করে, এটা সমবেগ, সরলরেখা, সরলরেখা মানে হচ্ছে ঢাল ধ্রুবক, তাহলে সমবেগ, আর এই দুটো হচ্ছে অসমবেগ, আর সমবেগের ত্বরণ শূন্য, অসমবেগের ত্বরণ আছে। এখানে বেগের মান আস্তে আস্তে বাড়ে, ওই কারণে হচ্ছে আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে সমমন্দন, সমতরণ, আর এখানে বেগের মান আস্তে আস্তে কম, ওই কারণে এর নাম কি, সমমন্দন। আমি আশা করছি এতটুকুর মধ্য দিয়ে তোমার সব ধরনের গ্রাফের কনসেপ্ট ক্লিয়ার। তাহলে এটা গেলে হচ্ছে এস ভার্সেস টি, আমি আশা করছি তোমার আর প্রবলেম হওয়া উচিত না। এবার আমরা নতুন টপিকস পড়বো, এবার এস ভার্সেস টি আমি বাদ দিয়ে দিব, এবার এস ভার্সেস টি বাদ দিয়ে দিব, যেগুলা সেম থাকবে তথ্য ওগুলো আমি মুছতেছি না, বারবার লিখবো না, তাহলে এস ভার্সেস টি, আচ্ছা এই তথ্যগুলো মুছে দিই, নতুন করে লিখি, তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে তথ্যগুলো বুঝতেছো কিনা খুব ভালো করে বুঝিও, হ্যাঁ, না ঝামেলায় পড়ে যাবে। একবার সহজভাবে ভাবে বলছি, তুমি একবার ঢাল দিয়ে চিন্তা করবা, তার ঢালকে তুমি জানো, এবার তুমি এরপর চিন্তা করবো ওই ডালটা কি বাড়ে নাকি কমে, নাকি ডাল শূন্য, নাকি ডাল ধনাত্মক, নাকি ডাল ঋণাত্মক, সরলরেখা হলে ডাল পরিবর্তন হয় না, বক্ররেখা হলে ডাল পরিবর্তন হয়, এই যে হ্যানত্যান এগুলা করে ফেলবা। এবার আমরা বলবো বি ভার্সেস টি, বলে রাখা ভালো, বি ভার্সেস টি গ্রাফে ডাল কি নির্দেশ করে, ত্বরণ নির্দেশ করে, এটা আমাদের ত্বরণ নির্দেশ করে। এবার আমরা বি ভার্সেস টি পড়ছি, হ্যাঁ, এবার বি ভার্সেস টি পড়ছি, এবার আমরা বি ভার্সেস টি পড়ছি, সবগুলো হচ্ছে বি ভার্সেস টি। এখন আসো, এখন আর আমাকে বেশি অ্যানালাইজ করা লাগবে না, তুমি নিজেই বলতে পারবা। তাহলে এটার ঢাল হচ্ছে ত্বরণ, তাহলে এখানে ত্বরণের মান শূন্য, এখানে ত্বরণের মান ধনাত্মক, এখানে ত্বরণের মান ঋণাত্মক, এখানে ত্বরণ বাড়ে, এখানে ত্বরণ কমে। তাহলে আমাকে বলো তো, এই জায়গায় আমরা আসি, বলো তো কার মান শূন্য ভাইয়া, বলো তো, ত্বরণের মান শূন্য, তাহলে ত্বরণের মান শূন্য, এর মান শূন্য, আচ্ছা ত্বরণের মান শূন্য মানে বস্তু কোন বেগে চলে, সমবেগে চলে, আচ্ছা এটা আমরা জানি। এবার আসা হচ্ছে আমরা যদি এখানে চিন্তা করি, এখানে বেগ, এখানে একটা নির্দিষ্ট পরিমাণ বেগ আছে, মনে করো বেগের মান 5 ms/1, এর মানে তার বেগের মান 5 ms/1, এটার থেকে বাড়তেছেও না কমতেছেও না, এর মানে বেগের একটা নির্দিষ্ট মান আছে। তো একটা নির্দিষ্ট মানের বেগ মানে ওই বেগটাই সবসময় আছে, তাহলে বলে এটা কোন বেগ, সমবেগ, সমবেগ মানে কি বেগের মান নির্দিষ্ট, বাড়ছে না কমছেও না। তো আমি তো অলরেডি এখান থেকেই বুঝে গেছি সমবেগ, এখান থেকেও আমরা বুঝে গেছি সমবেগ, দুইটার মিনিং সেম, অতএব যে কোনো একভাবে চিন্তা করলে হয়। এবার এখানে আসো, এই জায়গায় আমি দেখতেছি প্রথম কথা, এখানে ঢাল হচ্ছে কনস্ট্যান্ট, এর মানে এখানে ত্বরণের মানটাও কি বলতো কনস্ট্যান্ট, ত্বরণের মান কনস্ট্যান্ট মানে কি, ত্বরণের মান ধ্রুবক, আর ত্বরণের মান ধ্রুবক মানে ত্বরণ পরিবর্তন হচ্ছে না, ত্বরণ পরিবর্তন হচ্ছে না মানে তার নাম কি ত্বরণ বলতো, সমত্বরণ, মানে ত্বরণ একই থাকা মানে সমত্বরণ, ত্বরণ ভিন্ন ভিন্ন হওয়া মানে হচ্ছে আমাদের অসমত্বরণ। তাহলে আমরা এটাকে কী নামে ডাকবো ভাইয়া বলতো, এটাকে ডাকবো হচ্ছে আমাদের সমত্বরণ, এটার নাম হচ্ছে সমত্বরণ। অনেকে বলতে পারে ত্বরণ কেন বলছেন, কারণ ত্বরণের মানটা ধনাত্মক, ওই কারণে সমত্বরণ। আচ্ছা এবার যদি আমরা এদিক থেকে চিন্তা করি, এটা বেগের মান আস্তে আস্তে বাড়ে, হ্যাঁ আসলেই তো সমত্বরণ, ত্বরণ মানেই তো বেগের মান বাড়ে, অতএব এটা নিয়ে আমার চিন্তা করাই লাগছে না, তাহলে আমাদের এখানে বেগ বাড়ে। এবার এখানে আসো তো ভাইয়া বলি তো, এখানে ত্বরণের মান নেগেটিভ এবং সরলরেখা মান হচ্ছে ত্বরণটা ধ্রুবক, তাহলে এখানে ত্বরণটা হচ্ছে ধ্রুবক, এর মান হচ্ছে সমত্বরণ, তবে ত্বরণের মান নেগেটিভ হওয়ার কারণে ত্বরণ না বলে কি বলবো, সমমন্দন বলবো। এবার
ওয়াই অক্ষের দিকে তাকাও, ওয়াই অক্ষের দিকে তাকালে আমি দেখতে পাচ্ছি ব্যাগের মান আস্তে আস্তে কমছে। তো মন্দন মানে কি বলো তো, সময়ের সাথে ব্যাগের মান কমে, অতএব এটার মিনিং হচ্ছে সমমন্দন। এবার আসে এখানে, এখানে আমার ত্বরণের মান কী হয় বলো তো, ত্বরণের মান বাড়ে, এর মানে ত্বরণ আস্তে আস্তে বাড়তেছে। তাহলে এখানে যেরকম ত্বরণের একটা নির্দিষ্ট মান ছিল, এখানে কি নির্দিষ্ট মান আছে? না, এখানে ত্বরণের মানটা আস্তে আস্তে বাড়ছে। তাহলে এটা কি তুমি সমত্বরণ বলবা নাকি অসমত্বরণ বলবা? অবভিয়াসলি ভাই আমি এখানে অসমত্বরণ বলবো, এটা হচ্ছে অসমত্বরণ বলবো, কারণ ত্বরণের মান সমান না, আস্তে আস্তে বাড়ছে। এখানেও সেম, ত্বরণের মান বাড়ছে না, তবে কমছে। তো কমা মানে তো নির্দিষ্ট না, এর মানে এটা হচ্ছে আমাদের অসমত্বরণ, এটা হচ্ছে আমাদের অসমত্বরণ। তাহলে এটাও অসমত্বরণ, এটা অসমত্বরণ। আই থিঙ্ক এটা আমাদের ক্লিয়ার। তাহলে আমাদের ভি ভার্সেস টি যে গ্রাফ, এই ভি ভার্সেস টি গ্রাফগুলো আমাদের শেষ, বি ভার্সেস টি গ্রাফগুলো আমাদের শেষ। এবার আসি হচ্ছে এ ভার্সেস টি। এবার আমি এ ভার্সেস টি পড়ব। এবার এ ভার্সেস টি এর মধ্যে ঢাল বলে কোনো কিছু নাই, এবং এ ভার্সেস টি গ্রাফের মধ্যে লাস্টের দুইটা থাকবে না। এ ভার্সেস টি যদি পরীক্ষায় আসে বা আমাদের মানে লাস্টের দুইটা থাকবে না, কারণ হচ্ছে ওগুলো অ্যানালাইজ করার মতো তথ্য আমাদের নাই, হায়ার লেভেলে আছে, কারণ যার আমরা জানি না। সো আমরা এই তিনটা পড়ব, এই তিনটা হচ্ছে আমাদের আছে। তবে এখানে ঢাল নিয়ে কথা বলে কোনো লাভ নাই, ঢাল নিয়ে কথা বলে কোনো লাভ নেই, কারণ আমাদের ত্বরণের ক্ষেত্রে ঢালের কোনো মিনিং নাই। এবার আসো, তাহলে এখানে মিনিং কী দিয়ে বলবা? ভেরি সিম্পল। তাহলে আমি যদি এখানে বলি এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এ ভার্সেস টি, তাহলে দেখুন ঢাল নিয়ে তো কোনো কথা বলা যাবে না, যাবে না। তাহলে কী নিয়ে কথা বলতে হবে? কথা বলতে হবে হচ্ছে ওয়াই নিয়ে। আচ্ছা বলো তো এখানে ওয়াইয়ের মান, মনে করো এই যে ত্বরণ, ত্বরণের মান 5 ms/2, এর মানে 5 ms/2 থেকে বাড়ছেও না কমছেও না, তাহলে ত্বরণের মান কি নির্দিষ্ট না? তাহলে এটার নাম কী ভাইয়া বলো তো? সমত্বরণ। এবার বলো এখানে ওয়াইয়ের দিকে তাকো, ত্বরণ আস্তে আস্তে কী বাড়ছে, এর মানে ত্বরণ বাড়ছে, এর মানে কি এটা কি সমত্বরণ নাকি অসমত্বরণ? অবশ্যই এটা হচ্ছে অসমত্বরণ। ত্বরণ বাড়ছে এর মানে অসমত্বরণ, হ্যাঁ, নির্দিষ্ট না। এখানে ত্বরণের মান আস্তে আস্তে কমছে, এর মানে সমান না, এর মানে এটা হচ্ছে অসমত্বরণ, এটা হচ্ছে অসমত্বরণ। ত্বরণের মানটা আস্তে আস্তে কমছে, ত্বরণের মানটা কমছে। অনেকে আবার বলতে পারে ভাইয়া তাহলে মন্দন হওয়ার কথা না। আরে বোকা, ত্বরণের মান কমছে, আমি বলিনি যে ত্বরণ ঋণাত্মক হচ্ছে। ত্বরণ ধনাত্মক মানে আমাদের সেটা হচ্ছে ত্বরণ, ত্বরণ ঋণাত্মক মানে সেটা হচ্ছে মন্দন। এখানে ঋণাত্মক হচ্ছে বলি নেই তো, আমি বলছি ত্বরণের মান আস্তে আস্তে কমছে। মনে করো একটু আগে ত্বরণ ছিল 3 ms/2, বর্তমানে ত্বরণ হচ্ছে 2 ms/2, এরপর ত্বরণ হচ্ছে 1 ms/2। হ্যাঁ এবার বলতে পারো এরপরে 0 ms/2, এরপরে যদি ভাইয়া, হ্যাঁ যদি এরপরে যদি আরও যায় তখন তুমি বলতে পারো যে ভাইয়া এইদিকে গেলো, তাহলে তো আমি বলতেই পারি এখন ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে চলে গেছে, তো ঋণাত্মক দিকে মানে হচ্ছে ত্বরণ ঋণাত্মক হয়ে গেছে। বাট আমি বলছি যে এটা মানে হচ্ছে ত্বরণ কমছে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সমহারে কমছে না, ওই কারণে এটা সমত্বরণ বলা যাবে না, এটা হচ্ছে অসমত্বরণ। সো আমি আশা করছি এই যে তোমাকে তথ্যগুলো দিলাম, এই তথ্য দিয়ে মানুষ এগুলো নিয়েই সবচেয়ে বেশি ঝামেলা করে, বুঝছো? ট্রাস্ট মি, এগুলা কেন জানি অনেকের কাছে এগুলো সবচেয়ে কঠিন মনে হয়, আসলে কোথাও গুছানো নাই তো, বুঝছো? আমরা তো অনেক অ্যানালাইসিস করে, আমরা নিজেরাও অনেক অ্যানালাইসিস করে গুছাই। তাহলে আমরা আশা করি এতটুকু নিয়ে তোমার কোনো অসুবিধা হওয়ার কথা না। এবার আসো তোমাকে একটা দারুণ জিনিস দেখাই, সেটা হচ্ছে যেহেতু পড়াচ্ছি একটু ভালো করেই পড়াই। মনে করো তোমাকে আমি এস ভার্সেস টি একটা গ্রাফ দিলাম, এবার বললাম যে এই এস ভার্সেস টি গ্রাফটাকে তুমি বি ভার্সেস টি গ্রাফে কনভার্ট করো, অথবা বি ভার্সেস টি গ্রাফটাকে তুমি এ ভার্সেস টি গ্রাফে কনভার্ট করো। মানে আমি একটা গ্রাফ দিব, ওই গ্রাফটাকে আরেকটা গ্রাফে কনভার্ট করতে বলছি। এটা বললে আমাদের অনেকের অবস্থা খারাপ হয়ে যায়। আসলে আমরা এরকম একটা করাই তোমাকে, কনভার্ট করলে মানে আমাদের তো বেসিক ক্লিয়ার ভাইয়া, আমাদের বেসিক ক্লিয়ার মানে কনভার্ট করতে আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমরা বেসিকগুলো জানি। সো আসো দেখি আমরা কনভার্ট করতে পারি কি না। আমি তোমাদেরকে এখন একটা কনভার্ট করে দেখাবো। আসো মনে করো আমি আমার সুবিধার জন্য সবগুলোকে একসাথে আঁকি, এখানে একটা আঁকবো, এখানে একটা আঁকবো, এখানে একটা আঁকবো, এদিকে দিচ্ছি টি, এদিকে দিচ্ছি টি, এদিকে দিচ্ছি টি। আমি 1 2 3 4 5, আমি 5 ধরনের করাবো, যে 5 ধরন করাইছি না, ওই 5 ধরন একসাথে নিয়ে আসবো। এটা আমি বুঝাচ্ছি হচ্ছে এটা হচ্ছে একটা গ্রাফ, এটা আরেকটা গ্রাফ, এটা আরেকটা গ্রাফ, হ্যাঁ, মনে করেন চাইলে গ্যাপ দিতে পারো। এখন এটা হচ্ছে আমাদের এস ভার্সেস টি, এটা হচ্ছে আমাদের বি ভার্সেস টি, এটা হচ্ছে এ ভার্সেস টি। তো আমি তোমাকে এস ভার্সেস টি যে গ্রাফটা, এরকম একটা গ্রাফ তোমাকে আমি দিয়ে দিই,
এই গ্রাফটা আমি তোমাকে দিলাম যে এখান থেকে এই পর্যন্ত এভাবে, এরপরে গ্রাফটা মনে করো এভাবে নিচে নামলো, এরপরে মনে করো গ্রাফটা এভাবে উপরে উঠলো, এরপরে মনে করো গ্রাফটা এভাবে করে নিচে নামলো, এরপরে মনে করো গ্রাফটা এভাবে করে উপরে উঠলো। মানে যতগুলো শিখাইছি সবগুলো দিয়ে দিলাম 5টা। এখন আমি তোমাকে বললাম যে এই যে এস ভার্সেস টি গ্রাফ আছে, এটার জন্য যদি আমি বি ভার্সেস টি গ্রাফ আঁকি, আমার সেই গ্রাফটা দেখতে কেমন হবে? সহজ, আমরা শুরু করি। প্রথমে আমাকে এখানে বলো, দেখো এটা কিন্তু এস, এটা কিন্তু বি, খুব সতর্ক, আমাকে প্রপার্টি দেখতে হবে। বলো তো, এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে এটার হচ্ছে আমাদের এস ভার্সেস টি গ্রাফের ডাল মানে বেগ, এর মানে এখানে বেগের মানটা কত বলো তো? 0। এখানে বেগের মানটা কত বলো তো ভাইয়া? 0। এবং এটা হচ্ছে একটা কেমন কেমন বস্তু নির্দেশ করে বলো তো? এই এসের মান নির্দিষ্ট, মানে এটা কেমন বস্তু? স্থির বস্তু। স্থির বস্তুর বেগ 0, তাহলে এখান থেকে এই পর্যন্ত বেগ 0। তাহলে এই ব্যাগের ক্ষেত্রে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ব্যাগের মানটা 0, এর মানে x অক্ষের সাথে মিশে যাবে, ব্যাগের মান 0। এই যে ব্যাগের মান 0। এবার বলো এটার মিনিং কি বলো তো? এটার মিনিং হচ্ছে আমাদের এস ভার্সেস টি গ্রাফের যে ঢালের মান নেগেটিভ, এর মানে এখানে বেগের মান নেগেটিভ তবে ধ্রুবক, এর মানে এটা হচ্ছে সমবেগ তবে বেগের মানটা ঋণাত্মক। তাহলে সমবেগ মানে হচ্ছে আমরা জানি বেগের গ্রাফে সমবেগ মানে হচ্ছে এরকম সোজা থাকবে, কারণ এটাই তো বেগ, তাহলে এরকম সোজা থাকবে, তবে বেগের মানটা কেমন? ঋণাত্মক। তাহলে এটা যদি x অক্ষ হয়, তাহলে ঋণাত্মক মানে x অক্ষের নিচের দিকে, তাহলে এখানে কিছুটা নিচের দিকে থাকবে। বুঝো না এই ব্যাপারটা? এটা যদি 0 হয়, মনে করো এখানে বেগের মান হচ্ছে -2, ওই জন্য গ্রাফটা এখানে একটু নিচে, মানে সমবেগ তবে বেগের মানটা ঋণাত্মক, সমবেগ তবে বেগের মানটা ঋণাত্মক। এবার যদি এটার জন্য বলি, এটাও সমবেগ তবে বেগের মানটা ধনাত্মক, তাহলে আমাদের এখানে বেগের মানটা ধনাত্মক। মনে করো আমি একটু বড় উপরে আঁকি, আমার নিচে যাতে না যায় ওই জন্য আঁকতেছি। এখানে যদি আমি মান দিই নাই, মান দিলে নির্দিষ্ট হইতো, বাট এটা অনির্দিষ্ট। তাহলে আমরা এখানে সমবেগ, এই যে সমবেগ তবে বেগের মানটা ধনাত্মক, ওই কারণে x অক্ষের উপরে এঁকেছি, উপরে এঁকেছি মানে ধনাত্মক। এখানে বেগের মান 0, এই x অক্ষে এঁকেছি। এখানে বেগের মান নির্দিষ্ট তবে ঋণাত্মক, ওই জন্য নিচে এঁকেছি। এখানে বেগের মান নির্দিষ্ট তবে ধনাত্মক, ওই জন্য উপরে এঁকেছি। এই যে জায়গাটা, এই জায়গাটা যদি তুমি খেয়াল করো, বলো তো এই জায়গায় এস ভার্সেস টি গ্রাফের ডালটা হচ্ছে বেগ। এখন বলো তো এভাবে থাকা মানে কি? যদি আমরা এখান থেকে একটু করে তোমাদেরকে দেখাই, এই জায়গায় আমাদের ব্যাগের যে মানটা, এই জায়গায় যে ব্যাগের মানটা, এই জায়গায় ব্যাগের মানটা যদি তুমি খেয়াল করো, এখানে একটু খেয়াল করে দেখো, এই জায়গায় যে আমাদের ব্যাগের আচ্ছা এখানে তো আমরা গ্রাফ এটা দেখাইনি, আমাদের তো গ্রাফ ছিল হচ্ছে এই দুইটা, সরি আমি একটু ভুলে কি বললাম, আমাদের গ্রাফ ছিল কোনটা? একটা ছিল এটা আর একটা ছিল এটা। তাহলে আমাদের একটু চেঞ্জ করি, দাঁড়াও একটু চেঞ্জ করি। এই ধরনের এটাও আঁকা যায়, বাট এটা আমাদের প্রয়োজন নেই, আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা আনি। তাইলে আমাদের একটা ছিল হচ্ছে এরকম, এটা একটু নিচে দিই। আমাদের একটা ছিল হচ্ছে এইরকম, আরেকটা ছিল হচ্ছে এইরকম। হ্যাঁ, এই যে পারফেক্ট, মানে আমি যে 5টা পড়াইছি ওই 5টাই নিয়ে আসতেছি। হ্যাঁ, এবার আসো, এই যে এভাবে আছে, তাহলে বলো তো এটার ক্ষেত্রে, কারণ উল্টাটার ক্ষেত্রে হচ্ছে এখানে কিছু ঝামেলা আছে যেগুলো আমি ইন্টারমিডিয়েটে পড়াই, ওই জন্য এখানে কথা বলতে চাচ্ছি না। এখন তুমি এটার মানে কি বলো তো? বেগের মান আস্তে আস্তে কী হচ্ছে? বাড়ছে। তাহলে বেগের মান আস্তে আস্তে বাড়ছে, S/T মান হচ্ছে আমাদের বেগ, তাহলে ঢাল হচ্ছে ধনাত্মক, এবং এখানে বেগের মান আস্তে আস্তে বাড়ে, ঢালের মান আস্তে আস্তে বাড়ে, এর মানে বেগের মান আস্তে আস্তে বাড়ে এবং এটা সমতরণ, এটা সমতরণ। তাহলে সমতরণ কিন্তু বেগের মান আস্তে আস্তে বাড়ে, তাহলে এখান থেকে বেগের মান আস্তে আস্তে বাড়তে বাড়তে মনে করে এখানে যাবে। এবং বলেছি কেমন? সমতরণ, এটা কি সমতরণ? তাহলে এটা যেহেতু সমতরণ, এর মানে বেগের মান আস্তে আস্তে বাড়বে, এবং বি ভার্সেস টি গ্রাফের ডালটা কিন্তু কি বলতো? ত্বরণ। তাহলে ওইখানে সমতরণ মানে কি? ডালের মান নির্দিষ্ট, আর নির্দিষ্ট মানে রেখাটা সরল রেখা হবে, তাহলে এটা হচ্ছে সরল রেখা। কেন সরল রেখা বুঝছো তো ভাইয়া? এটা সরল রেখাও কারণ আমাদের এটা হচ্ছে সমতরণ। আর বি ভার্সেস টি গ্রাফ, খাতা উল্টে দেখো, বি ভার্সেস টি গ্রাফের সমতরণ কোনটা? এই সমতরণ মানে রেখাটা এরকম সোজা। এবার এটা মানে কি? বেগের মান আস্তে আস্তে কমে, বেগের মান আস্তে আস্তে কমে মানে হচ্ছে সেটা সমতরণ না, সেটা কি সমমন্দন। তাহলে সমমন্দন, তাহলে আমরা যদি জানি মন্দন মানে সময়ের সাথে সাথে বেগের মান কী হয়? কমে। তাহলে বেগের মান কমতে কমতে মনে করে এখানে আসলো, তাহলে আমাদের এই কমতে কমতে এখানে আসলো, এই যে এখানে আসলো, এবং এটা রেখাটা সোজা। কেন সোজা বুঝছো তো? কারণ আমাদের
সোজা মানে হচ্ছে এটা ঢাল ধ্রুবক, আর বি ভার্সেস টি গ্রাফের ঢাল মানে কি ত্বরণ, তাহলে সোজা আঁকা মানে হচ্ছে ত্বরণ ধ্রুবক। আর ত্বরণের মান এই যে তোমার এটা ত্বরণও হতে পারে মন্দনও হতে পারে। এই জায়গায় আমার বেগ বাড়ে মানে হচ্ছে ত্বরণ, এই জায়গায় বেগ কমে মানে হচ্ছে মন্দন। আর এখানে মন্দন মানে হচ্ছে মন্দন যেহেতু ত্বরণের মান কি নেগেটিভ না, নেগেটিভ মানে ঢালটা নেগেটিভ, এই জায়গায় বি ভার্সেস টি গ্রাফের ঢালটা এখানে নেগেটিভ, শেষ। এবার যদি আমি এখান থেকে বলি যে তোমাকে ত্বরণের গ্রাফ আঁকতে, আচ্ছা বলো তো এই জায়গায় এটা কি সমবেগ না, মানে স্থির বস্তু, তো স্থির বস্তু ত্বরণ শূন্য। এখানে আসো, সমবেগ না, সমবেগেও ত্বরণ শূন্য। ধনাত্মক না ঋণাত্মক দেখার টাইম নেই, সমবেগ মানে ত্বরণ শূন্য। এটাও সমবেগ মানে ত্বরণ কত ভাই বলো তো, শূন্য। এবার আসো, এই জায়গায় আমার বেগের মান আস্তে আস্তে বাড়ে। আচ্ছা বেগের মান যদি আমার আস্তে আস্তে বাড়ে, বেগের মান যদি আস্তে আস্তে বাড়ে, এই বেগের মানের ক্ষেত্রে গ্রাফটা কি সরল রেখা নাকি বক্ররেখা? সরল রেখা। সরল রেখা মানে কি সমতরণ না অসমতরণ? সমতরণ। তাহলে এটা কিন্তু ত্বরণ, ত্বরণ মানে ধনাত্মক এবং সমতরণ। তাহলে ত্বরণের গ্রাফে সমতরণ মানে কি ত্বরণের মান নির্দিষ্ট। তাহলে মনে করো ত্বরণের মান একটা নির্দিষ্ট মান থাকবে, এই যে এতটুকু মান, এর মানে ত্বরণের নির্দিষ্ট এই পরিমাণ মান আছে। আচ্ছা ভালো কথা। এবার তুমি এখানে আসো, এখানে বলো তো এটা কি সমমন্দন না? সমমন্দন, মন্দন মানে কি ত্বরণের মান 2 মানে ত্বরণ, ত্বরণের মান -2 মানে মন্দন। এর মানে মন্দন মানে ত্বরণের মানটা উপরে না নিচে, তাহলে নিচে এখানে এই যে মন্দন। তাহলে আমি আবার তোমাকে একটু ক্লিয়ার করছি। তাহলে দেখো তো এস ভার্সেস টি এর কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। স্থির বস্তু, এই কারণে তার বেগের মানটা স্থির বস্তু মানে বেগ শূন্য, বেগ শূন্য মানে ত্বরণ শূন্য। এই জায়গায় আমরা বোঝাচ্ছি কোন একটা বস্তুর সমবেগ, সমবেগ তবে বেগের মানটা ঋণাত্মক, তাহলে সমবেগ তবে ঋণাত্মক, সমবেগে ত্বরণ শূন্য। এই জায়গায় সমবেগ তবে আমাদের সমবেগ হলেও বেগের মানটা ধনাত্মক, তাহলে সমবেগ এবং বেগের মানটা ধনাত্মক, আর সমবেগ মান হচ্ছে ত্বরণ শূন্য। এই জায়গায় আমরা বুঝাতে চাচ্ছি যে বেগের মান আস্তে আস্তে বাড়ে, এর মান হচ্ছে ত্বরণ এবং এটা সমতরণ। সমতরণ হওয়ার কারণে এখানে গ্রাফটা সরল লেখা হয়েছে, এবং সমতরণ মান হচ্ছে ত্বরণের মান নির্দিষ্ট, ওই কারণে নির্দিষ্ট পরিমাণ ত্বরণ এবং ধনাত্মক। আর এখানে বেগের মান আস্তে আস্তে কমে, এর মানে মন্দন হয়েছে, সমমন্দন, ওই কারণে সোজা রেখা। আর এখানে মন্দনের মানটা একেবারে নির্দিষ্ট একটা মান, ওই কারণে ত্বরণের গ্রাফে এটা হচ্ছে আমাদের নিচে আসছে, কারণ মন্দন মানে নেগেটিভ। এবং আমি আশা করছি এতটুকু যদি কোনো একটা বাচ্চা বুঝে ভালো করে, মানে এটা হচ্ছে জাস্ট তোমাকে কিছুই না, এই ধরনের প্রশ্ন যে পরীক্ষা আসবে ব্যাপারটা এরকম বলছি না, মানে এটা বলছি যে আমরা এটা দিয়ে বুঝলাম যে আমাদের গ্রাফটাকে আমরা কত সুন্দর করে অ্যানালাইজ করতে পারি। বেসিক যদি ক্লিয়ার থাকে, এটা যদি তুমি আসলে বুঝে থাকো এতক্ষণ পর্যন্ত, তাহলে আমার মনে হয় না তোমার আর কোনো অসুবিধা হবে। এবার আসলে তোমাকে দুটি স্পেশাল গ্রাফ পড়াই, দুটি স্পেশাল গ্রাফ পড়াই, পরীক্ষা মাঝে মাঝে আসে। আমরা অনেকে এতটুকুর মধ্যে থেমে যাই, আমি থেমার পাত্র না, আমি তোমাকে যা লাগবে সব পড়াবো ইনশাল্লাহ। তাহলে আসো ভাইয়া, পরীক্ষায় আসে এরকম কয়েকটা গ্রাফ দেখায় যেগুলো নিয়ে আমরা অনেকে একটা কনফিউজড হয়ে যাই। দুইটা গ্রাফ দেখাবো, একটা হচ্ছে পড়ন্ত বস্তুর গ্রাফ, আর একটা হচ্ছে ভূমি থেকে নিক্ষিপ্ত বস্তুর গ্রাফ। এই দুইটা গ্রাফ আসলে আমরা অনেকে খুব বেশি কনফিউজড হয়ে যাই, আবার অনেক সময় অনেক জায়গায় অনেক রকম আনসারও দেখি, আবার অনেকে আবার সঠিক আনসারকে ভুল মনে করি, ভুল আনসারকে সঠিক মনে করি। তো সবার কথা চিন্তা করে আমি এখন তোমাকে দুইটা গ্রাফ পড়াবো। কী কী বলো তো? একটা হচ্ছে কোনো একটা বস্তুকে নিচ থেকে উপরে থ্রো করবো, মানে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু। আর একটা হচ্ছে কোনো একটা বস্তুকে আমরা নিচ থেকে উপর থেকে ছেড়ে দিব, মানে হচ্ছে পড়ন্ত বস্তু। তো পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর গ্রাফটা আমরা দেখি। তাহলে প্রথমত আসি ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু। প্রথমে আমরা আসি নিক্ষিপ্ত বস্তুর গ্রাফ আঁকবো। নিক্ষিপ্ত বস্তু, তাহলে নিক্ষিপ্ত বস্তুর গ্রাফ যদি আঁকি একটু খেয়াল করো, একেবারে স্পেশালি পড়াই দিব। তাহলে নিক্ষিপ্ত বস্তুর গ্রাফ যদি আঁকি খেয়াল করো, আগে নিক্ষিপ্ত বস্তুর বেসিকটা দেখো। কোনো একটা বস্তুকে আমি ভূমি থেকে নিক্ষিপ্ত করলাম, কত বেগে? ইউ বেগে। এর মানে ব্যাগের একটা মান থাকবে। তাহলে বলো তো ঘটনা কী ঘটে? এই বস্তুর ব্যাগ কি উপরের দিকে উঠতে উঠতে ব্যাগের মান কি বাড়ে নাকি কমে? কমে। তোমাকে গ্রাফ আঁকতে হলে ফর্মালিটিস বুঝতে হবে। তাহলে তার ব্যাগের একটা মান ছিল, এই ব্যাগের মানটা কমতে কমতে একসময় ব্যাগের মান কত হলো? 0। এরপর বস্তুটা নিচের দিকে নামে, বস্তুটা নিচের দিকে যে নামে, নামতে নামতে সবসময় আবার যে ব্যাগে উঠছে সে ব্যাগে এখানে রিটার্ন করে, এবং এই জায়গায় ব্যাগের মানটা 0। উপরে উঠার সময় বস্তুটা যায় হচ্ছে মন্দনে, আস্তে আস্তে ব্যাগের মান কমে। এটা হচ্ছে সমমন্দন, অসম হওয়ার কোনো চান্সই নেই, কারণ মুক্তভাবে বস্তু উঠতেছে। এর মানে এটা সমমন্দন, মন্দনের মান জি। আর এখানে তার আমরা মাইনাস জিও বলতে পারি। আর এখানে নিচের দিকে নামছে সমতরণ, ত্বরণের মান হচ্ছে জি। এবার তুমি গ্রাফ আঁকবা, এখানে একটু ক্লিয়ার বলে দিই,
পরীক্ষায় কিন্তু দুই ধরনের গ্রাফ আসে, আমরা খেয়ালই করি না। বি ভার্সেস টি গ্রাফ আসতে পারে, আবার পরীক্ষায় এইচ ভার্সেস টি গ্রাফ আসতে পারে। ভুল করার কোনো অবকাশ নেই, সহজে বলে দিই, বুঝে বুঝে করো। বলো তো ভাইয়া, এই জায়গায় প্রথমে ব্যাগের একটা মান আছে কি না? আছে। এর মানে টাইম যখন 0 তখন অলরেডি শুরুতে একটা ব্যাগের মান আছে, এর মানে শুরুতেই ব্যাগের একটা মান আছে, এটার নামই হচ্ছে ইউ। এর মানে শুরুতে যে ব্যাগের মান এটার নামই হচ্ছে আদিবেগ ইউ, এটা আদিবেগ নির্দেশ করছে। এরপর কি ব্যাগের মান আস্তে আস্তে বাড়ছে না কমছে? ব্যাগ কমছে, কমতে কমতে কী হয়? 0 হয়। মনে করো ব্যাগের মান কমতে 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 এখানে এসে 0 হয়ে গেছে। এখন প্রশ্ন সেটা না, ব্যাগের মান যে এখান থেকে কমতে কমতে 0 হয়, এর মানে ব্যাগের মান কমে মানে হচ্ছে এটা মন্দন হচ্ছে। এখন মন্দনটা কি সমমন্দন নাকি অসমমন্দন? বা সমমন্দন। আচ্ছা ভালো কথা, সমমন্দন। বি ভার্সেস টি গ্রাফে সমমন্দন বোঝানোর জন্য সরল রেখা হয় নাকি বক্ররেখা হয়? সরল রেখা হয়, কারণ এটার ঢালটাই হচ্ছে আমাদের ত্বরণ নির্দেশ করে। তাহলে এই গ্রাফটা দেখো, এই নামতে 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 এখানে এসে নামলো, এখানে এসে থামলো। এর মানে একটা ব্যাগ ছিল, সে সমমন্দনে আস্তে 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 এখানে আসলো। এর মানে এই বিন্দুটা দ্বারা বোঝাচ্ছে ভূমি থেকে নিক্ষেপ করেছি, এটা দ্বারা বোঝাচ্ছে বস্তু বর্তমানে কোথায় আছে বলো তো? এই যে সর্বোচ্চ বিন্দুতে আছে, এতটুকু আঁকা শেষ। আচ্ছা বলো তো, সর্বোচ্চ বিন্দুর পর কি হয় বলো তো? বস্তুটার বেগ আবার বাড়তে শুরু করে, খেয়াল করছো? এই বস্তুটার বেগ বাড়তে বাড়তে আবার আগের মতো হয়ে যায়। তাহলে এই বস্তুটার বেগ বাড়বে, বাড়তে বাড়তে আগের মতো, এই আগে ছিল বেগ এত, এর মানে বস্তুর বেগ বাড়তে বাড়তে আবার আগের মতো হয়ে যায়। এবং মজার ব্যাপার হচ্ছে, আগের বার যে পরিমাণ ত্বরণ ছিল এবারও সেম পরিমাণ ত্বরণ। আগেরটা মন্দন ওই কারণে নিচের দিকে, এবারটা ত্বরণ এই কারণে উপরের দিকে। তাহলে যদি তোমাকে এখানে আবার একটা ব্যাপার চলে আসে, অনেকে আবার উল্টাপাল্টা বুঝে। এখানে যদি তোমাকে বলে যে মানে গ্রাফটা একটু খেয়াল করো, আমার এখানে পুরো গ্রাফটা বলতে কী বোঝাচ্ছে? ভূমি থেকে নিক্ষেপ করেছি, সর্বাধিক উচ্চতায় উঠেছে, নামা শুরু করে আবার ভূমিতে এসেছে, শেষ। এখন যদি তোমাকে বলো যে শুধু উঠার জন্য গ্রাফ, তাহলে গ্রাফটা এখানেই শেষ, আর এটা আসবে না। মানে গ্রাফটা উঠা পর্যন্ত গ্রাফ, তাহলে এতটুকুর মধ্যে শেষ। আমি এঁকেছি উঠবে আবার নামবে, টোটাল গ্রাফ হচ্ছে এটা। এবার আসো এইচের গ্রাফ। আচ্ছা বলো তো এইচ মানে কি? স্মরণ, ওই যে এস ভার্সেস টি আর এইচ ভার্সেস টি বোথ আর সেম। এখন বলো তো, শুরুতে যখন আমাদের এই বস্তুটা এখানে ছিল, বলো তো তার ভূমি থেকে উচ্চতা কত ছিল? এইচের মান 0। এর মানে শুরুতে এইচের মান 0। আচ্ছা বলো তো, যতই উপরের দিকে উঠে আস্তে আস্তে তার এইচের মান বাড়ে কি না? বাড়ে। বাড়তে বাড়তে এইচের মান কিন্তু একটা ম্যাক্সিমাম ভ্যালুতে গেছে। তাহলে আমি এইচের মান একটা ম্যাক্সিমাম ভ্যালুতে গেছে, এই মনে করো এই জায়গায় ম্যাক্সিমাম ভ্যালুতে গেছে। এই এইচের মানটা এখানে ম্যাক্স, মানে যাকে আমরা বলি সর্বাধিক উচ্চতা, মানে এই বিন্দুর হচ্ছে সর্বাধিক উচ্চতা নির্দেশ করে। এখন তোমরা আমাকে বলো যে এই যে আমার এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে যাওয়ার সময় এটা হচ্ছে এইচ ভার্সেস টি গ্রাফ, কিন্তু সরণ ভার্সেস টি, সরণ ভার্সেস টি গ্রাফে সে এখান থেকে এখানে গেল, তার উচ্চতা আগে ছিল 0, উচ্চতা ছিল 0, এখান থেকে উচ্চতা হলো হচ্ছে সর্বোচ্চ এত। আচ্ছা এখান থেকে এখানে যাওয়ার সময় সে কীভাবে গেছে? সমমন্দনে গেছে। কীভাবে গেছে? সমমন্দনে। এর মানে হচ্ছে সমমন্দনে গেছে মানে হচ্ছে তার ব্যাগের মানটা আস্তে আস্তে কমেছে। তাহলে বলো তো, ওই যে এই এস ভার্সেস টি গ্রাফে ব্যাগের মান কমেছে, এটা বোঝানোর জন্য কিন্তু গ্রাফকে আমি এভাবে বাঁকা করে আঁকতাম, তাই না? গ্রাফটাকে আমরা এভাবে বাঁকা করে আঁকতাম। তাহলে আমাদের ঠিক সেম জিনিসটা আমরা করতেছি, এভাবে বাঁকা করে আঁকলাম। আচ্ছা সরি, এইভাবে বাঁকা করে আঁকলাম। এবার আসো, তাহলে এটা গেলে হচ্ছে সর্বোচ্চ বিন্দু পর্যন্ত। যদি বলে এতটুকুর মধ্যে শেষ, তাহলে এখানে গ্রাফ শেষ। আমি পুরোটা আবার নামবে, আবার যে নামবে ভাইয়া, আবার নামার সময় কী হয় বলো তো? অলরেডি তার একটা সর্বাধিক উচ্চতা আছে, তাই না? এই উচ্চতা থেকে নামতে নামতে গ্রাউন্ডে চলে আসবে, মানে জিরোতে চলে আসবে। এর মানে সে একসময় আবার জিরোতে চলে আসবে ধরো। এবং এবার কিন্তু নামার সময় সে ত্বরণে নামে। আমাদের এবার কিন্তু সে কী নামে? ত্বরণে নামে। এই যে এবার সে ত্বরণে নামে, এই ত্বরণে নামার গ্রাফটা হচ্ছে জেনারেলি হচ্ছে এরকম। এখন এই যে আমার বস্তুটা ত্বরণে নামছে, মানে সে নিচের দিকে নামছে এবং ত্বরণে নামছে, ত্বরণে নামার গ্রাফটা আমাদের এরকম হবে। তবে এটা আমাদেরকে সাধারণত মানে বলে দিচ্ছি তোমাকে, জাস্ট এটা আমরা ইন্টারে পড়াই, ওই জন্য আপাতত বেশি কথা বলছি না। মানে তোমাদের পরীক্ষা আসে হচ্ছে এই এতটুকু, অর্ধেক এই এতটুকু আসে, এই অংশটা সাধারণত পরীক্ষা আসে না। মানে আমার কথা হচ্ছে মনে রাখতে কোনো আপত্তি নেই যে আমাদের যদি বি ভার্সেস টি আসে, গ্রাফটা নামবে আবার উঠবে, আর এটা আসলে এভাবে করে উঠবে, এভাবে করে নামবে। এই গ্রাফটা কিন্তু আমরা দেখাই নেই, হ্যাঁ, বাট এখানে আমরা দেখাইতে বাধ্য হয়ে যাচ্ছি। বাট মেমোরাইজিং করে রাখতে পারো, এটা নিয়ে বেশি মারভেস করিও না, প্যারায় পড়বা, কারণ আমরা তোমাদের সিলেবাস অনুসারে এটা আউট অফ নলেজ, প্রয়োজন নেই। এসএসসি লেভেল যা পড়ছো এটা মোর দেন এনাফ। এবার আসো ভাইয়া,
আমাকে বলেছে পড়ন্ত বস্তু, বোকার মতো কথা বলে, বোকার মতো কথা বলে। পড়ন্ত বস্তু কি পড়ানো লাগবে? আচ্ছা বলো তো, এখান থেকে এই পর্যন্ত উঠছিল, এরপরে তো পড়ে গেছে, এর মানে পড়ে যাওয়ার কনসেপ্টই তো পড়ন্ত বস্তু। এর মানে তুমি যদি এখান থেকে চিন্তা করো এটাই পড়ন্ত বস্তুর গ্রাফ, এটাই পড়ন্ত বস্তুর গ্রাফ, এর মানে আমাদের বি ভার্সেস টি নিলে এটাই পড়ন্ত বস্তুর গ্রাফ। আর যদি আমরা এইচ ভার্সেস টি নিই তাহলে যদি আমরা এইচ ভার্সেস টি নিই তাহলে এই যে সরি এইচ ভার্সেস টি নিলে এই যে এই অংশটা, ডান দিকের অংশটা, এটাই পড়ন্ত বস্তুর গ্রাফ হয়ে গেল। তো মানে এতটুকু তো আসলে পড়ন্ত, আর এটা হচ্ছে উঠন্ত, আর পুরোটা বললে হচ্ছে নিক্ষিপ্ত, উঠে আবার পড়ে। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত আমি আশা করছি তোমাদের প্রবলেম হওয়ার কথা না, এবং এর মাঝখানেই গ্রাফ নিয়ে যত অসুবিধা সেটা আমাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। আচ্ছা, এবার আসা হচ্ছে ভাইয়া অনেক কিছু তো পড়াই ফেললেন, কিন্তু আপনি এগুলো দিয়ে সিকিউতে এমসিকিউতে কোপায় ফেলতে পারবেন, কিন্তু আপনি সৃজনশীলে আসলে কিচ্ছুই পারবেন না, কারণ আপনাকে আমি সৃজনশীলে কোনো কিছুই এখনও পড়াইনি। এবার আমরা পড়াবো হচ্ছে সৃজনশীলে গ্রাফগুলো কিভাবে আসে, সৃজনশীলে গ্রাফগুলো কিভাবে আসে সেটা আমরা পড়াবো, এবং ওই রিলেটেড ম্যাথ তুমি কিভাবে করবা সেটা আমি জানিয়ে দেব। তাহলে আসো আমরা করা শুরু করি। মানে খুবই সিম্পল, এটা নিয়ে প্যারানোর কোনো কিছু নেই। সিকিউতে যেগুলো আসে সেগুলো খুবই সহজ সহজ আসে। আসো আমরা বলে দিই। প্রথমে সিকিউর জন্য কিছু জিনিস জেনে নিতে হবে। তোমরা যেরকম এই যে গ্রাফের ডাল বের করা শিখছো না, ওরকম আমাদের একটা ক্ষেত্রফল আছে। মনে করো এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আমার কোনো একটা গ্রাফ। এখন আমি বললাম যে এই গ্রাফে এক্স অক্ষের নিচে এই ক্ষেত্রফলটা কী নির্দেশ করে। আচ্ছা তোমার কমন সেন্স কী বলে? এটাকে যদি তুমি এক্স বলো, এটাকে যদি তুমি ওয়াই বলো, তাহলে এই অংশটা আসলে কী বলো তো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এক্স ওয়াই না? এক্স ওয়াই তো। এর মানে সোজা কথা, এক্স আর ওয়াইকে গুণ করলে যা হয় সেটা হচ্ছে এটা। আর ঢাল কি? ওয়াইকে এক্স দ্বারা ভাগ করলে যা হয় সেটা হচ্ছে ঢাল। তাহলে ওয়াইকে এক্সের সাথে গুণ করলে যা হয় তা হচ্ছে কি? ক্ষেত্রফল। আমরা একটু পরে ম্যাথ করব। ম্যাথ করার সময় আমরা অনেক সময় বুঝি না, আমি কি পরীক্ষায় ক্ষেত্রফল বের করে ম্যাথ করব নাকি আমি ঢাল বের করে ম্যাথ করব। তাহলে আমাকে সহজ কথা, ক্ষেত্রফল কখন বের করতে হবে সেটা আমরা এখন ইজিলি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে প্রথমত আসো, আবার মনে করাই দিচ্ছি, দেখি বলো। স্মরণকে সময় দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়। এখান থেকে বজ্র গুণন করলে বলা যায় এস ইকুয়ালস টু ভিটি। আবার বেগকে সময় দ্বারা ভাগ করলে ত্বরণ পাওয়া যায়। এখান থেকে বলা যায় ভি ইকুয়ালস টু এটি। তাহলে আমরা এটা পাইলাম, এটা পাইলাম, এটা পাইলাম, এটা পাইলাম। এই চারটা সূত্র আমরা এমনিতেই জানি, সেটা আবার একটু জানিয়ে রাখলাম। এবার আসো আমরা গ্রাফ ড্র করি। এস ভার্সেস টি, আরেকটা হচ্ছে বি ভার্সেস টি, আরেকটা হচ্ছে এ ভার্সেস টি। আচ্ছা স্যার আমাকে বলো তো, প্রথমে ঢালের কথায় আসি। বলো তো এই গ্রাফের ডাল কী নির্দেশ করে? সেটা আমরা খুব ভালো করে জানি, এস বাই টি মান হচ্ছে বেগ। এই গ্রাফের ডাল কী নির্দেশ করে ভাইয়া? ভি বাই টি মান হচ্ছে এ, এর মানে এটা ঢাল হচ্ছে এ নির্দেশ করে। আর ইন জেনারেলি যদি তোমাকে আমি প্রশ্ন করি এটা কী নির্দেশ করে আমরা জানি না, তবে এটার নাম জার্ক, তবে তোমার জানার দরকারও নেই। এখন এসে হচ্ছে ভাই ঢাল নির্ণয় করা যায় কয়জনের জন্য? দুইজনের জন্য। মানে পরীক্ষায় এই দুজন আসলে ঢাল নিয়ে কাজ আছে, এটা আসলে ঢাল নিয়ে কোনো কাজ নেই। এবার আছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল নিয়ে কাজ কি দেখি। আচ্ছা আমাকে একটু খেয়াল করি, ক্ষেত্রফল মানে হচ্ছে এক্স ওয়াই। আচ্ছা বলো তো এক্স ওয়াই মানে কি? এক্স আর ওয়াইকে গুণ করবো। আচ্ছা বলো তো এটার ক্ষেত্রফল কী নির্দেশ করে? আমি একটু বের করি। এটার ক্ষেত্রফল কী নির্দেশ করে তার আগে আমি একটু লিখে দিই। এটার ঢাল কী নির্দেশ করে? কিছুই নির্দেশ করে না আমার সিলেবাস অনুসারে, কিছুই নির্দেশ করে না। এটার ক্ষেত্রফল কী নির্দেশ করে? আচ্ছা একটু দেখি। আচ্ছা বলো তো ক্ষেত্রফল মানে কি? এ কে টি দ্বারা গুণ করব। তাহলে বলো তো এ কে টি দ্বারা গুণ করলে এটি। আচ্ছা বলো তো কী সমান এটি? বি সমান এটি। এর মানে এটি মানে হচ্ছে ভি। এর মানে এটার ক্ষেত্রফল নির্দেশ করা হচ্ছে বেগ। এটার ক্ষেত্রফল নির্দেশ করা হচ্ছে বেগ। এর মানে তোমাকে এ ভার্সেস টি গ্রাফ থেকে যদি তোমাকে বেগ বের করতে বলে তাহলে তুমি ক্ষেত্রফল বের করবা। আচ্ছা এবার আসো, এটার ক্ষেত্রফল যদি ভাই বলি তাহলে বলো এটা গুণ করলে কি হয়? ভিটি। অ্যান্ড বলো কাকে কাকে গুণ করলে? ভি আর টিকে গুণ করলে কি হয়? এস হয়, এবং এটা হচ্ছে এস। তাহলে এটার যে ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের এই যে এস নির্দেশ করে, মানে হচ্ছে সরণ নির্দেশ করে। এবার আসা হচ্ছে ভাইয়া এটার ক্ষেত্রে যদি আমি তোমাকে বলি এটার ক্ষেত্রফল কী নির্দেশ করে, তাহলে আসো এসকে টি দ্বারা গুণ করো এস টি। সত্যি কথা হচ্ছে এস টি বলতে কোনো কিছুই আমরা পড়াশোনা করি নাই, মানে এটার কোনো মিনিংই নেই। যেহেতু এটা কোনো মিনিং নেই, এর মানে এটা ক্ষেত্রফল বের করতে বলবে না। তাহলে স্বাভাবিক ব্যাপার, পরীক্ষায় যখন তোমার প্রশ্ন আসবে তখন তোমাকে এস ভার্সেস টি যদি পরীক্ষায় দেয় তোমাকে শুধুমাত্র বেগ বের করতে বলবে। বি ভার্সেস টি যদি পরীক্ষায় আসে ত্বরণ বের করতে বলবে, সরণ বের করতে বলবে।
এ ভার্সেস টি যদি পরীক্ষায় আসে তোমাকে শুধুমাত্র ব্যাক বের করতে বলবে। এখন আসো আমি তোমাকে তিনোটাই করাই দিচ্ছি, তিনটা আমরা ভিন্ন ভিন্ন ম্যাথ করাবো, আশা করি এরপর তোমার আর কোনো প্রবলেম হবে না। তবে তার আগে তোমাকে একটু মনে করাই দিই, এটা তো জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ বি হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আশা করি ত্রিভুজের ক্ষেত্রফলও জানো, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল করবো কত, হাফ ইন্টু ভূমি, এই ভূমি হচ্ছে মনে করো এ, উচ্চতা হচ্ছে মনে করো এইচ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তারপর হচ্ছে ট্রাপিজিয়াম, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ, আমাদের ট্রাপিজিয়ামটা বেশি লাগবে। আচ্ছা এটা যদি একটা ট্রাপিজিয়াম হয়, এই ট্রাপিজিয়ামের এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল, সমান্তরাল বাহু দুটার মাঝখানের ডিস্টেন্স হচ্ছে ওয়াই এইচ, একটা সমান্তরাল বাহুর দৈর্ঘ্য এ, আরেকটা সমান্তরাল বাহুর দৈর্ঘ্য বি, তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে, আমরা বলতে পারি হচ্ছে হাফ অফ সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল ইন্টু উচ্চতা এইচ। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র। একটু পর আমরা ক্ষেত্রফল যখন বের করতে যাব তখন ভাইয়া এটা কাজে লাগবে। এখন আসেন স্যার আমরা একটু সামনের দিকে যাই, আর একটু সামনের দিকে গেলে এবার প্রত্যেকটা নিয়ে আমি তোমাকে ম্যাথ করাই, সিম্পল রে ভাই, একবারে কিছুই না, আমি তোমাকে এই খুবই সিম্পল ম্যাথ করাবো এবং ওই সিম্পল জিনিস দিয়ে তুমি যে কোনো গর্জিয়াস ম্যাথ তুমি পারবা। সো আসো আমরা শুরু করি, দেখি তোমরা পারো কি না। যে আমি একটা গ্রাফ দিব, ওই একটা মানে একটা নির্দিষ্ট গ্রাফ দিব, ওই গ্রাফ দিয়ে আমি সব ম্যাথ করবো, কারণ এক গ্রাফের সিম্পল একটা গ্রাফের ভিতরে সব চলে আসবে। তাহলে আসো আমি তিনটা ম্যাথ করাবো, মানে এস ভার্সেস টি দিয়ে, তারপর হচ্ছে বি ভার্সেস টি দিয়ে, এ ভার্সেস টি দিয়ে, তিনটা দিয়ে আমরা তিনটা ম্যাথ করাবো, দেখি আমরা কী কী বের করতে পারি। তাহলে আমাদের ম্যাথের কোয়েশ্চেন, প্রথমে আমাদের ম্যাথের কোয়েশ্চেন নাম্বার 1। তাহলে আমাদের গ্রাফটা দিচ্ছি, দেখো এই গ্রাফটা হচ্ছে এরকম, একবারে সহজ গ্রাফ দিচ্ছি, সহজ গ্রাফ দিচ্ছি। এর সহজ হলেও এটা কিন্তু গর্জিয়াস, কারণ এটার মধ্যে সব চলে আসছে। এদিকে টি দিলাম, এদিকে এস দিলাম, এই বিন্দুর জন্য এদিকে দিলাম হচ্ছে 10 মিটার, যেহেতু এদিকে এস আছে দূরত্ব মিটার, আর এই বিন্দুর জন্য সময় দিলাম হচ্ছে, এখানে মনে করো হচ্ছে 5 সেকেন্ড, এখানে মনে করো হচ্ছে 7 সেকেন্ড, এখানে মনে করো হচ্ছে 10 সেকেন্ড। হ্যাঁ ওকে, এবার আমি তোমাকে নাম দিলাম, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। সো স্বাভাবিক ব্যাপার, এস ভার্সেস টি গ্রাফের জন্য কয়টা জিনিস শিখছো, একটা জিনিসই শিখছো, সেটা হচ্ছে ঢাল। ঢালটা কী নির্দেশ করে ভাইয়া বলো তো, ঢালটা নির্দেশ করে হচ্ছে আমাদের বেগ, এখান থেকে তোমাকে বেগ বের করতে বলবে। তাহলে আমাদের কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা হচ্ছে ও এ, এ বি, বি সি অংশে বেগ নির্ণয় করো, বেগ নির্ণয় করো। এখন তোমাকে ভাইয়া বলে দিই, বলো ও এ অংশে তুমি বেগ নির্ণয় করবা, ভাইয়া বলো তো প্রথমে ও এ অংশের জন্য বেগ নির্ণয় করি। আচ্ছা ভি ও এ, মানে ও এ অংশের জন্য বেগ নির্ণয় করছি, ও এ অংশের জন্য ও এ। তাহলে বেগ যদি নির্ণয় করতে চাই তাহলে বলো বেগ মানে কি বলো তো, এস ভার্সেস টি গ্রাফে কাকে আমরা বেগ বলি, ঢালকে আমরা বেগ বলি। তাহলে বলো তো ও থেকে এ, এটার আমি ঢাল বের করব, তো ঢাল মানে কি আমরা জানি কি টেন থিটা, টেন থিটা মানে কি লম্ব বাই ভূমি। তাহলে এই যে এই গ্রাফটার জন্য লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, তাহলে লম্বের মানটা কত, লম্বের মানটা হচ্ছে 10 মিটার, খেয়াল করো লম্বের মানটা 10 মিটার, ভূমির মানটা কত 0 থেকে 5 সেকেন্ড মান হচ্ছে 5 সেকেন্ড। তাহলে বলো তো বেগের মান কত আসলো, 10/5 মান হচ্ছে 2 ms ইনভার্স 1। এভাবে তুমি করতে পারো, কিন্তু অনেক টিচার এটা, অনেকে এটা অ্যালাউ করে না, বা অনেকে এটা নিয়ে একটু চিন্তা করে যে এটা পরীক্ষা কেটে দিবে কি দিবে না। নর্মালি তো কাটার কোনো কারণ নাই, তুমি লজিক্যাল ওয়েতে লিখছো। এরপর আমি আরেকটা নিয়ম একটু পরে দেখাবো, সেটাও সোজা। এবার আমি যদি এবি অংশ বলি, আচ্ছা বলো তো এবি অংশে এটা ঢাল বের করবা, আচ্ছা বলো তো এবি রেখাটার ঢাল কত বলো তো, এবি রেখার ঢাল 0 না, তাহলে এবি রেখার ঢাল 0, তাহলে আমরা বলতে পারি এটার বেগের মান হচ্ছে 0, শেষ। এবার যদি আমি তোমাকে প্রশ্ন করি বিসি, ভিসি, আচ্ছা বলো তো ভিসি রেখার ঢাল কীভাবে বের করো, ভি। আচ্ছা আমাকে বলো তো, সিম্পলি বলো ঢাল মানে কি, টেন থিটা, টেন থিটা মানে কি লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কোনটা, এটা না, এই লম্ব এটা মানে হচ্ছে 10, তাহলে লম্ব হচ্ছে 10 মিটার, ভূমি হচ্ছে কত এটা 7 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, মাঝখানে কয় সেকেন্ড, 3 সেকেন্ড। এখন সমস্যা সেটা না, তুমি এই গ্রাফ আর এই গ্রাফের দিকে তাকাও, এই গ্রাফটা হচ্ছে সূক্ষ্মকোণ মানে হচ্ছে ঢাল ধনাত্মক, আর এই গ্রাফটা স্থূলকোণ মানে ঢাল ঋণাত্মক। এখন তুমি যখন ত্রিভুজ দিয়ে লম্বভাবে ভূমি করলা তখন কিন্তু তুমি মাইনাসটা আনো নাই, অতএব নিজ দায়িত্বে মাইনাস দিয়ে দিতে হবে। তাহলে আমার এখানে বেগের মান হবে হচ্ছে -3.33 ms ইনভার্স 1। সো আমরা বলি যে নবম দশম শ্রেণীতে এটা অ্যাভয়েড করো, এটা অ্যাভয়েড করলে আমি নর্মালি কীভাবে করব সেটা একটু দেখি। তাহলে নর্মালি তুমি যেভাবে করবা, তাহলে আমাকে বলো তো
এই জায়গা থেকে এই জায়গায় যে তুমি গেলা, মানে এখান থেকে এই পর্যন্ত যদি তোমাকে আমি বলি এখান থেকে এই পর্যন্ত যদি যাও তোমার কতক্ষণ সময় লাগছে বলো তো ভাই? আমরা বলি যে আমাদের 5 সেকেন্ড লাগছে। আর এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা কত? 10 মিটার। আচ্ছা বলো তো এই ওয়ে অংশটা কার গ্রাফ বলো তো, মনে আছে কি না? সমবেগের গ্রাফ। তাহলে এটা যেহেতু সমবেগের গ্রাফ, মনে আছে না? সমবেগের গ্রাফ। তাহলে এটা যেহেতু সমবেগের গ্রাফ, তাহলে আমরা ও এ অংশ বের করার জন্য আমরা বলতে পারি গ্রাফটা হচ্ছে সমবেগের গ্রাফ। তাহলে আমরা সমবেগের সূত্র কি জানি? এস ইকোয়াস টু ভিটি। আমাকে কার মান বের করতে হবে বলেছে? বেগের মান। তাহলে ভি ইকোয়াস টু এস বাই টি। তাহলে তোমরা বলো যে ও থেকে এতে যাওয়া পর্যন্ত এস এর মান কত? 10 মিটার। তাহলে এস এর মান হচ্ছে 10। বলো তো ও থেকে এতে যাওয়া পর্যন্ত সময়ের মান কত? 5। এর মানে 10/5। এর মান হচ্ছে 2 ms ইনভার্স 1। এটা হচ্ছে বেগের মান। দেখো সেম আনসার আসছে। এবার এবি অংশে যদি পরীক্ষায় এবি অংশ বলে, আচ্ছা বলো তো এবি অংশটা কী নির্দেশ করে? স্থির বস্তু নির্দেশ করে, অলরেডি জানার কথা। তাহলে এটা যেহেতু স্থির বস্তু নির্দেশ করে, তুমি এক্সপ্লেন করে দিবা এটা স্থির বস্তু নির্দেশ করে, অতএব তার বেগের মানটা 0, কারণ স্থির বস্তুর বেগ 0। হ্যাঁ, অনেকে বলতে পারে ভাই এরকম আসবে। সাধারণত পরীক্ষায় এটা আসে না, পরীক্ষায় আসে ভি ভার্সেস টি। একটু পরে দেখাচ্ছি। এবার আসো এখানে ভি থেকে সি। তাহলে এখন আমি যদি এখানে তোমাকে বলি এই জায়গায় আমাদের এই যে ব্যাগটা, এই বস্তুর ব্যাগ, এই বস্তুর যদি তুমি ব্যাগ বের করতে চাও, আমাকে বলো এটা কার ফর্মুলা? সমবেগের ফর্মুলা। তাহলে আমরা সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি? এস ইকুয়ালস টু ভিটি। তাহলে আমাদের ভিসি যে অংশটা এটাও কিন্তু সমবেগ। তবে আমরা তোমাকে বলেছিলাম সমবেগ হলেও এই সমবেগ আর এই সমবেগের মধ্যে পার্থক্য আছে। এই সমবেগ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সে তার ঢাল ধনাত্মক মানে ধনাত্মক দিকে যাচ্ছে, আর এই সমবেগ দ্বারা বোঝাচ্ছে সে ঋণাত্মক দিকে যাচ্ছে, তাই না? এর মানে তাহলে আমাকে বলো ও যায় এদিক থেকে এদিকে, তাহলে ওর সরণটা 10 মিটার। 10 মিটার। ওর সরণটা কি বাড়ছে না কমছে? বাড়ছে। আর ও কি করে বলো তো? এদিক থেকে এদিকে যায়, তাহলে ওর সরণটা কি ধনাত্মক না ঋণাত্মক? সরণটা ঋণাত্মক, কারণ সে 10 থেকে 0 হয়েছে। খেয়াল করিও, ও গেছে ও থেকে এতে যাওয়ার সময় 0 মিটার থেকে 10 মিটার সরণ হয়েছে, আর বি থেকে সিতে যাওয়ার সময় 10 মিটার থেকে 0 মিটার সরণ হয়েছে। এর মানে এবার আমরা যদি বলি সমবেগের ফর্মুলা এস ইকোয়াস টু ভিটি, তাহলে টি ইকোয়াস টু হচ্ছে এস বাই বি। এবার যদি তোমাকে প্রশ্ন করি এস এর মান কত, তুমি কখনোই আমাকে আনসার দিবে না যে 10, তুমি আমাকে আনসার দিতে হবে -10। কেন -10 বুঝছো তো? কারণ আমার এখানে সরণটা তো উল্টো দিকে। আগে গেছিল এই দিকে, এখন যাচ্ছে এই দিকে। আগে সরণ আস্তে আস্তে বাড়ছে, এখন সরণ আস্তে আস্তে কমছে। আগে বস্তু দূরে গেছে, এখন বস্তু কাছে আসতেছে। এর মানে সরণের মানটা ঋণাত্মক। তাহলে আমাদের এই যে বি ইকোয়াস টু এস বাই টি, আর টি এর মানটা 3। এর মানে বেগের মান হচ্ছে -3.33 সেকেন্ড ms ইনভার্স 1। আর এটা দিয়ে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটার মিনিং কি। এটার মিনিং হচ্ছে আমরা আগে যেটা দেখেছিলাম সেখানে বস্তুর বেগ যেদিকে, পরের বার বস্তুর বেগ উল্টা দিকে। একবার বস্তু মানে ব্যাপারটা এরকম আর কি, বস্তু কিছুক্ষণ এইদিকে গেছে আবার এইদিকে আসতেছে, লাইক এরকম। তো যাওয়ার সময় বেগ যদি ধনাত্মক হয়, আসার সময় বেগ হচ্ছে ঋণাত্মক। দ্যাটস ইট, নাথিং এলস। তাহলে আমরা আশা করি এটা বুঝছি, এটা নিয়ে সমস্যা হওয়ার কোনো কারণ দেখি না। এবার আসো আমরা 2 নাম্বার ম্যাথ করব। 2 নাম্বার ম্যাথ যদি আমি করি, 2 নাম্বার ম্যাথে এই জায়গায় সরণ দেওয়া থাকবে না, এই জায়গায় সরণ দেওয়া থাকবে না, এই জায়গায় দেওয়া থাকবে হচ্ছে আমাদের বেগ। প্রশ্ন নাম্বার 2, আর এটা হচ্ছে ms ইনভার্স 1। এখান থেকে তোমাকে 2টা প্রশ্ন করতে পারে, দুইটা না, আমি 3টা প্রশ্ন করব। সো আমি প্রত্যেকটা করে করে দেখাচ্ছি। তাহলে প্রথম হচ্ছে তোমাকে কি প্রশ্ন করতে পারে। প্রথমে তোমারা বলতে পারে ও এ বি ভিসি অংশে ত্বরণ নির্ণয় করো। এরপর আমাকে বলতে পারে ও এ বি ভিসি অংশে সরণ নির্ণয় করো। এরপর আমাকে বলতে পারে মোট সরণ নির্ণয় করো। 3টা প্রশ্ন আমি আনসার করছি। সহসা আমি একটা করি। 1 নাম্বার প্রশ্ন আনসার করি। তাহলে আমি আর ওই যে ঢালের মধ্যে যাব না, কারণ বলেছি ঢাল নিয়ে অনেকে একটু ঝামেলা করে অনেক টিচার, ওই জন্য আমরা ম্যাথমেটিক্যাল প্রসেসে যাব। এটা কিন্তু পরীক্ষা খুব বেশি আসে। তাহলে প্রথমত আসো ও এ অংশ, ও থেকে এতটুকু অংশে আমি যদি বলো তো ভাইয়া, এখানে ওয়াই অক্ষ দ্বারা কিন্তু এবার সরণ বোঝাচ্ছে না, বেগ বোঝাচ্ছে। তাহলে বলো তো ও এ অংশ শুরুতে বেগ কত ছিল? 0। এর মানে ও এ অংশ যখন হিসাব করব, আদি বেগের মান হচ্ছে 0 ms ইনভার্স 1। ভাইয়া বলো তো শেষ বেগের মান কত?
শেষ বেগের মান হচ্ছে এটা, এই যে 10, তাহলে শেষ বেগের মান হচ্ছে 10 ms ইনভার্স 1। বলো তো আদি থেকে শেষে যেতে কতক্ষণ লাগছে? 5 সেকেন্ড। টি এর মান হচ্ছে 5 সেকেন্ড। এবার যদি আমরা বলি কার মান বের করব? ত্বরণের মান বের করব। আর আমরা বুঝতেই পারছি এটা অবশ্যই সমত্বরণের গ্রাফ। তাহলে তোমরা বলো ইউ বি টি এ রিলেশন কি বলো তো? বি সমান ইউ প্লাস এটি। এখান থেকে বলা যায় এটি সমান বি মাইনাস ইউ। এখান থেকে বলা যায় এ সমান হচ্ছে বি মাইনাস ইউ বাই টি। আবার অনেকে বলতে পারে যে ভাই আমার ত্বরণের সূত্র ডিরেক্ট মুখস্থ, বসাই দিব, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এবার বি এর মান বসাই। বি এর মান বসাই 10, ইউ এর মান 0, টি এর মান হচ্ছে 5, এর মানে 2, ms ইনভার্স 2, এটা হচ্ছে আমার ত্বরণের মান। আনসার শেষ। এবার 2 নম্বর প্রশ্নে আসি। 2 নম্বর প্রশ্নে যদি আমরা আসি, এখানে ত্বরণের মান বের করব। আর তুমি আমাকে বলো তো 2 নম্বর প্রশ্নের মধ্যে এখানে বেগ আর এখানে বেগ কি সেম না? এটা কি সমবেগ না? তাহলে আমরা 2 নম্বরে বলে দিতে পারবো এটা সমবেগ। আর যেহেতু এটা সমবেগ তাহলে ত্বরণের মান কত? 0। 3 নম্বর যদি আমরা আসি, এই জায়গায় তুমি বলো তো বি থেকে সিতে গেছে। আচ্ছা বলো তো বস্তু যখন বিতে ছিল তখন তার বেগ কত ছিল? 10। এর মানে শুরু হচ্ছে বি, শেষ হচ্ছে সি, তাহলে শুরুতে বেগ হচ্ছে 10। এর মানে আদি বেগের মান হচ্ছে 10 ms ইনভার্স 1। আদি বেগের যে মানটা, আদি বেগের মানটা হচ্ছে 10 ms ইনভার্স 1। এরপর যদি আমরা বলি শেষ বেগের মানটা কত? এই 10 থেকে কমতে 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 0-তে এলো, তাহলে শেষ বেগের মানটা হচ্ছে 0 ms ইনভার্স 1। বলো তো ভি থেকে সিতে আসতে কতক্ষণ লাগছে? 7 থেকে 10 মান হচ্ছে, 10 থেকে 7 বিয়োগ করলে 3, এর মানে টি এর মান হচ্ছে 3 সেকেন্ড। আমাকে ত্বরণের মান বের করতে বলেছে, তাহলে আমরা আবার আগের মতো বলতে পারবো এ সমান হচ্ছে বি মাইনাস ইউ বাই টি। তাহলে বি এর মান হচ্ছে 0, ইউ এর মান 10, টি এর মান 3, এর মানে এ এর মান হচ্ছে -3.33 ms ইনভার্স 2। এর মানে এটার ত্বরণ হচ্ছে নেগেটিভ, আর ঋণাত্মক ত্বরণকে আমরা চাইলে মন্দন নামে রাখতে পারি। তাহলে আমি আশা করছি 1 নম্বর প্রশ্নের আনসার পেয়ে গেছো। এই ধরনের প্রশ্ন আসলে এভাবে তুমি খুব সহজে আনসার করতে পারবা। এবার আমি আশা করছি 2-এ যাবা। 2-এ যদি যাই তাহলে আমরা কী পাচ্ছি খেয়াল করো। 2-এ বলছে ও এ এ বি বিসি অংশে সরণ নির্ণয় করো এস। তাহলে ও এ অংশে এস নির্ণয় করব। তাহলে ও এ অংশে আমরা এস নির্ণয় করি। আচ্ছা বলো তো ও এ অংশে এস যদি নির্ণয় করতে চাই তাহলে আমাকে একটা প্রশ্নের আনসার দাও। ভি ভার্সেস টি গ্রাফের সরণ কে আসলে? ক্ষেত্রফল না? একটু আগে পড়ছিলাম ভি ইন্টু টি মান হচ্ছে এস, তাহলে এই গ্রাফের ক্ষেত্রফলটাই হচ্ছে আমাদের সরণের মান। তাহলে আমি ও এ অংশের যদি সরণ বের করতে চাই তাহলে আমাকে ও এর নিচে যে ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে বলো তো এই ক্ষেত্রফলটা একটা কিসের ক্ষেত্রফল? ত্রিভুজের ক্ষেত্রফল না? তাহলে আমি এইটা বের করতে পারবো হাফ ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল মানে ভূমি ইন্টু উচ্চতা। বলো তো এখানে ভূমি বলতে কত বোঝাচ্ছে? 0 থেকে 5 সেকেন্ড মান হচ্ছে 5, তাহলে হাফ ইন্টু ভূমি 5, উচ্চতা এখানে উচ্চতা কত বলো তো? এতটুকু মান হচ্ছে এই যে 10, তাহলে ভূমি ইন্টু উচ্চতা 10। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো হচ্ছে আমাদের 5 5 5 25, এর মানে হচ্ছে 25 মিটার হচ্ছে আমাদের সরণ। এবার যদি এবি অংশ বলে, এবি অংশ, আচ্ছা বলো তো এবি অংশ মানে কি? এবি অংশের নিচের এই ক্ষেত্রফলটা বের করবো, তাই না? আচ্ছা এবি অংশের নিচের এই ক্ষেত্রফলটা যদি বের করি তাহলে আমাকে বলো তো এই অংশটা এটা একটা কি চতুর্ভুজ না বা আয়তক্ষেত্র না? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি করি এটার সরণ মানে হচ্ছে এই যে ভূমিকে উচ্চতা দ্বারা গুণ করব। ভূমি কত? 5 সেকেন্ড থেকে 7 সেকেন্ড, মাঝখানে কয় সেকেন্ড? 2 সেকেন্ড, 7 থেকে 5 গেলে 2, ইন্টু উচ্চতা। উচ্চতা হচ্ছে এতটুকু যাকে আমরা 10 বলি, তাহলে আমরা ইন্টু 10 পেলাম, এর মানে 20 মিটার। আচ্ছা এটা গেল হচ্ছে কার মান? এ বি এর, এ থেকে বি এর মান। এবার আসবো হচ্ছে বি থেকে সি। এবার আসবো কোত্থেকে কি? বি থেকে সি। এবার যদি আমরা বি থেকে সিতে আসি তাহলে আমরা যেটা পাচ্ছি বি থেকে সি পর্যন্ত, তাহলে সেটাকে আমরা একটু অ্যানালাইসিস করি। তাহলে বি থেকে সি পর্যন্ত যদি আমরা অ্যানালাইজ করি তাহলে ওভারঅল ব্যাপারটা কেমন হচ্ছে দেখো। এই যে এই ক্ষেত্রফলটা একটা কিসের ক্ষেত্রফল বলো তো? ত্রিভুজের ক্ষেত্রফল না? তাহলে এই ক্ষেত্রফল যদি এটা ত্রিভুজের ক্ষেত্রফল হয় তাহলে আমরা বি থেকে সি পর্যন্ত এস সমান বলতে পারবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু বলো তো ভূমির মান কত? 7 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, তাহলে 10 থেকে 7 গেলে 3, হাফ ইন্টু ভূমি 3 ইন্টু উচ্চতা 10, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 15 মিটার। তাহলে আমাদের ও এ অংশের মধ্যে সরণ এত, এবি অংশের সরণ এত, ভিসি অংশের সরণ এত। এবার আসো এখন আমরা যে কাজটা করতে পারি, এই মেথড আনসার শেষ, মানে প্রত্যেকটা আলাদা আলাদা জিজ্ঞেস করেছে। এবার এরপরে বলেছে মোট সরণ কত। তাহলে বলো ও এ অংশে তাহলে মোট সরণ যদি বলি মোট কত হবে? 25 মিটার, 20 মিটার, 15 মিটার। তাহলে আমরা বলতে পারি
25, 30, 40, 60, 60 মিটার, এটা হচ্ছে আমার মোট সরণ। কিন্তু ঘটনা সেখানে না ভাই, তোমাকে তো আলাদা আলাদা বলার কারণে আলাদা আলাদা বের করে তুমি করছো। এখন যদি তোমাকে যদি বলতো যে খালি মোট সরণ বের করো, তখন তুমি আলাদা করলেও হয়তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমি হলে কী করতাম, আমি চিন্তা করতাম ভাই মোট সরণ মানে পুরো ক্ষেত্রফলটা বের করতে হবে। আমার কাছে মনেই হচ্ছে এই পুরো ক্ষেত্রফলটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। তাহলে আমাকে এতগুলো না করে আমি ডাইরেক্ট ট্রাপিজিয়াম দিয়ে করে ফেলতাম। কিভাবে? আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু সমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফল। সমান্তরাল দুইটা বাহু কে কে? এ বি এবং অসি। তাহলে এ বি, এই এ বিটা কত বলো তো? 5 থেকে 7 মানে 2 প্লাস এটা মানে 0 ও থেকে সি, ও থেকে সি মানে কি 0 থেকে 10, 0 থেকে 10 মানে হচ্ছে 10। তাহলে হাফ ইন্টু সমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য যোগ করলাম, ইন্টু লম্ব দূরত্ব, মানে এই দুইটার মধ্যবর্তী এই যে দূরত্ব, এটার নাম হচ্ছে এইচ। তাহলে এইচটা কত হবে? এতটুকু মানে 10। তাহলে আমরা বলতে পারি 10 আর 2 হচ্ছে 12, 12কে 2 দ্বারা কাটাকাটি করলে 6, আর 6 10 60। দেখো সেম আনসার পেয়ে গেছি। এর মানে ব্যাপারটা হচ্ছে এমন আলাদা বলে আলাদা করবা, একসাথে বলে একসাথে করবা। আর যদি কোনো কমপ্লেক্স ফিগার থাকে, যেমন মনে করো তোমাকে আমি এরকম দিলাম, এরপরে দিলাম হচ্ছে এরকম, মানে এটার তো আর নির্দিষ্ট করা যায় না, তখন তুমি এটাকে ভাগ করতে পারবা। যেমন এটা ট্রাপিজিয়াম, এটা ট্রাপিজিয়াম, যতগুলো ইচ্ছে তুমি ভাগ করে করে করতে পারবে। ইভেন পরীক্ষা যদি ট্রাপিজিয়ামের সূত্র কেউ অনেক সময় ট্রাপিজিয়ামের সূত্র ভুলে যায়, বাই চান্স যদি তুমি ট্রাপিজিয়ামের সূত্র ভুলে যাও তাও সমস্যা নেই। ট্রাপিজিয়ামের সূত্র ভুলে গেলে তুমি ওই এভাবে ভেঙে ভেঙে করতে পারবা। এটা নিয়ে খুব একটা বেশি প্যারা তোমাকে নিতে হবে না। এবার আসেন স্যার আর একটু এই যে লাস্ট অংশে যাই। এবার আমি লাস্ট প্রশ্ন করলাম, এখানে হচ্ছে ত্বরণ দিলাম, সেম প্রশ্ন। তাহলে এটা হচ্ছে এমএস ইনভার্স 2। এখান থেকে প্রশ্ন একটাই করতে পারি, বেগ নির্ণয় করো, আর বাকিগুলো এখানে প্রশ্ন হতে পারে না। এখন যদি আমি কি বেগ নির্ণয় করতে বলি, তাহলে আমি বেগটা কিভাবে নির্ণয় করব? তাহলে আমরা আসি, তাহলে আবার আগের মতো তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আসো, এবার তোমার কি করতে হবে? এবার তোমাকে বললো যে এখানে বেগ নির্ণয় করো, সো তুমি বেগ কীভাবে নির্ণয় করবা? এখানে দেখো এই জায়গায় যদি তোমাকে বলি, আচ্ছা বলো তো এ ভার্সেস টি গ্রাফে বেগ কাকে বলে? এই যে আমাদের এখানে হচ্ছে এ ভার্সেস টি গ্রাফে বেগ কাকে বলে? অবশ্য বেগ ক্ষেত্রফলকে বলে। তাহলে ক্ষেত্রফল বের করবা, তাহলে বেগ ও এ অংশে বেগ, তাহলে ও এ অংশে যদি বেগ বের করতে চাই, তাহলে বেগের মান কত হবে? ওই যে সেম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 5, উচ্চতা হচ্ছে 10, এর মান হচ্ছে আমরা বলতে পারি 25 এমএস ইনভার্স 1, বেগ হচ্ছে ও এ। এবার যদি আমি এবি অংশে যাই, এবি অংশে কী হচ্ছে ভাইয়া খেয়াল করো তো, এবি অংশে এটা হচ্ছে এটা চতুর্ভুজ, তাহলে ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ব্যাগ হচ্ছে ভূমি হচ্ছে 2, উচ্চতা হচ্ছে 10, এর মান হচ্ছে 20 এমএস ইনভার্স 1। এবার যদি আমরা চলে যাই ভিসি অংশে, তাহলে ভাই ভিসি অংশে কী হবে? সেম একটা ত্রিভুজ, তাহলে ভিসি অংশে আমাদের ব্যাগের মান হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু 3 ইন্টু 10, এর মানে আমরা বলতে পারি হচ্ছে আমাদের 15 এমএস ইনভার্স 1। এর মানে এখানে ব্যাগ এত, এখানে ব্যাগ এত, এখানে ব্যাগ এত। এবং আমি আশা করছি এতটুকু যদি তুমি খুব ভালো করে জানো, তাহলে আমাদের গতি অধ্যায়ের সিকিউগুলো তুমি করে ফেলতে পারবা। সবচেয়ে বেশি পরীক্ষা প্রশ্ন আসে বি ভার্সেস টি থেকে। আর এখন আর একটা গুরুত্বপূর্ণ টার্মস রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন সময় হুটহাট করে তোমাকে বলে যে একটা সমীকরণ দে, হ্যাঁ এই তোমার গতির একটা বা যে কোনো অধ্যায়ের, মানে এটা গতি না, যে কোনো অধ্যায়ের একটা সমীকরণ দে। সমীকরণ দিয়ে হচ্ছে তোমাকে বলে যে ওই সমীকরণের লেখচিত্র নিচের কোনটি। যদি এরকম প্রশ্ন তোমাকে করে, তাহলে আসলে অনেক সময় অনেকে কনফিউজড হয়ে যায়। এখন আমি আমার প্লে লিস্টে এটার পরেও ওইরকম একটা ক্লাস অ্যাড করে দিব, কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে, ওই ক্লাসের মধ্যে কিন্তু আমি শুধু গতির গ্রাফ বলবো না, মানে ওইটা হচ্ছে আমার একটা নিয়ম, যেই নিয়মে আমি পুরো পদার্থবিজ্ঞানের সব গ্রাফকে একসাথে আনি। সেখানে তোমার পুরো পদার্থবিজ্ঞানের যে কোনো সূত্র আমি ইউজ করে করে ভিডিওটা দেখাবো। সো ওই ভিডিও যদি তোমার কাছে মনে হয় যে একটু বুঝতে কষ্ট হচ্ছে, তুমি আপাতত ওই ভিডিওটা এরপরে ভিডিওটি স্কিপ করবা, আপাতত কোনো অসুবিধা হবে না। তবে পদার্থবিজ্ঞানের সকল অধ্যায় শেষ করার পর ওই ভিডিও আরেকবার দেখে নিতে হবে, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো অধ্যায়ে যে কোনো গ্রাফ আসলে আমার ওই গ্রাফ থেকে, ওই লেকচার থেকে তুমি খুব সহজে আনসার করতে পারবা। সো আমাদের ক্লাস এতটুকু পর্যন্তই থাকলো। সবার জন্য শুভকামনা, আশা করি উপকৃত হয়েছ। জানি না কতটুকু দিতে পারছি, আর যাদের কাছে বেশি ভালো লাগছে
তারা তো রেগুলার অনলাইন ক্লাসে কন্টিনিউ করতে পারবা, রেগুলার তোমাদের সাথে যোগাযোগ হবে, ইনশাআল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।